Hello and welcome to another video of Career Map Online. নতুন বছর তাই নতুন একটা চ্যাপ্টার নিয়ে আমি তোমাদের এডুকেটর সায়নী ম্যাম আর একটা হিস্ট্রি চ্যাপ্টার নিয়ে আজকে এক্সপ্লোর করব। কি এক্সপ্লোর করব আজকে? অনেকটা এনশিয়েন্ট হলো, এবারে চলো একটু মডার্নে পা দেওয়া যাক। তোমরা সবাই জানো যে হিস্ট্রিতে যদি আমরা সিলেবাস দেখি এনি কম্পিটিটিভ এক্সামিনেশনের জন্য দ্য ফার্স্ট প্রায়োরিটি যেটা আমাদের হয় সেটা হচ্ছে মডার্ন ইন্ডিয়া। তো সেই কারণে আমি ভাবলাম যখন নতুন বছরের সময়টা আসছে তো সেই সময় একটা নতুন চ্যাপ্টার স্টার্ট করা যাক এবং তোমাদের মডার্নিটির সাথে একটু ইন্ট্রোডিউস করাই। তো আজ যেটা আমরা করব চ্যাপ্টার সেটা হচ্ছে দ্য ফার্স্ট চ্যাপ্টার ফ্রম মডার্ন ইন্ডিয়া, যেখান থেকে বেশ অনেক কোয়েশ্চেন আসে তোমাদের কম্পিটিটিভ এক্সামিনেশনের জন্য, আর সেটা ইজ নান আদার দ্যান the revolt of 1857, that is the first war of independence. এই যে সময়টা যেখানে আমরা দাঁড়িয়ে রয়েছি সেটা মডার্ন এজ হলেও সবসময় একটা স্টোরির ব্যাকগ্রাউন্ড হয়। তো আজও আমি একই কাজ করব। স্টোরিটা জানার আগে তার একটু ব্যাকগ্রাউন্ডটা দেখতে হবে। তো ফার্স্ট আমরা যেটা করব সেটা হচ্ছে এই যে সময়টা দ্যাট ইজ 1857, এই 1857-এ যাওয়ার আগে এর ব্যাকগ্রাউন্ডটা দেখব এবং আমরা কোথা থেকে স্টার্ট করব? রাইট ফ্রম দ্য 15th সেঞ্চুরি। চলো, সো লেট আস স্টার্ট টুডেজ চ্যাপ্টার, টুডেজ ক্লাস, অ্যান্ড দ্যাট ইজ দ্য রিভোল্ট অফ 1857। তো ফার্স্ট জিনিস যেটা আমাদেরকে মাথায় রাখতে হবে ইন দ্য ব্যাকগ্রাউন্ড ইজ অ্যাকচুয়ালি একটু মিডিয়েভাল টাইমে। দেখো, ইন্ডিয়া সবসময় একটা খুব ল্যান্ড অফ অপরচুনিটিস, ল্যান্ড অফ ডিজায়ার্স বলে মানা যেত। এবং কে বলতো? আমাদের ভেরি ওন শেক্সপিয়ার। আমরা সবাই মোটামুটি শেক্সপিয়ারের প্লে, গল্প অনেক শুনেছি, সনেট অনেক পড়েছি। তো শেক্সপিয়ার একসময় বলেছিলেন যে ইন্ডিয়া ইজ দ্য ল্যান্ড অফ গ্রেট অপরচুনিটিস, এবং হেজেল যিনি একজন জার্মান ফিলোসফার তিনিও বলেছিলেন যে ইন্ডিয়া ইজ আ ল্যান্ড অফ ডিজায়ার্স। তো সেই ল্যান্ডটাকে কঙ্কার করার জন্য, সেই ল্যান্ডটার সাথে একটা কানেকশন তৈরি করার জন্য এবারে আমরা দেখব ইন দ্য মডার্ন টাইমস আস্তে আস্তে কীভাবে ইউরোপিয়ানসরা আমাদের ইন্ডিয়ার দিকে আসছে। তো যদি আমরা 15th সেঞ্চুরি অবধি দেখি, 15th সেঞ্চুরিতে তিনখানা রুট থাকতো। নাম্বার 1 হচ্ছে ক্যাসপিয়ান সি, ব্ল্যাক সি দিয়ে আমরা সেন্ট্রাল এশিয়াতে আসতে পারতাম। দেখো ক্যাসপিয়ান সি কোনটা? এইখানে আমাদের ক্যাসপিয়ান সি, আর এখানে আমাদের হচ্ছে রেড সি। তো এই ক্যাসপিয়ান সি, রেড সি এর মধ্যে দিয়ে কোথায় আসতো? না সেন্ট্রাল এশিয়াতে তারা আসতো। নাম্বার 2 হচ্ছে মেডিটেরিয়ান সি এর মধ্যে দিয়ে সিরিয়া। মেডিটেরিয়ান সি আমাদের এখানে। মেডিটেরিয়ান সি থেকে আমরা কোথায় আসছি? না এইখানে আমরা জানি সিরিয়া হচ্ছে এই জায়গাটাতে। সো সিরিয়া দিয়ে তারপরে তারা বিভিন্ন জায়গায় যেতে পারত। অ্যান্ড লাস্টলি দ্য রেড সি। রেড সি হচ্ছে আমাদের এইখানটাতে। তো রেড সির মধ্যে দিয়ে এসে তারা কি করতো? তারা হচ্ছে ভায়া ইজিপ্ট। ইজিপ্ট আমরা জানি এইখানটা অন দ্য নর্থ ইস্টার্ন পার্ট অফ আফ্রিকা। তো ওই নর্থ ইস্টার্ন পার্ট অফ আফ্রিকা ইজিপ্টের দ্বারা রেড সিতে আসতো, তারপরে আস্তে আস্তে ইস্টের দিকে আসতো। তো এইভাবে যদি আমরা দেখি মূলত কোন জায়গাটা, না এই মেডিটেরিয়ান যে রিজনটা এর আশেপাশে যে জায়গাটা সেইখানে আমরা দেখি যে আগে ট্রেড হতো। সো আইদার ব্ল্যাক সি বা ক্যাসপিয়ান সি, যেটা আমি দেখালাম এটা আমাদের ক্যাসপিয়ান সি আর এটা আমাদের ব্ল্যাক সি, তারপরে রেড সি, আর তারপর হচ্ছে মেডিটেরেনিয়ান সি। তো এই জায়গাটা ইউরোপের সাউথ, আর আফ্রিকার হচ্ছে নর্থ ইস্ট, আর আমাদের এশিয়ার হচ্ছে ওয়েস্টার্ন পার্ট। এই যে জায়গাটা এইখানেই মেজরিটি ট্রেড হতো। তাহলে ইন্ডিয়া কি আগে ট্রেড করতো? না, করতো। উই অলসো হ্যাড ট্রেড রিলেশন। এই যে দেখছো, এই যে দ্য গালফ অফ হরমুজ দেখছো, আমি আগেও বলেছি তোমাদেরকে, এইটার মধ্যে দিয়ে উই ইউজ টু মুভ টুয়ার্ডস মেসোপটেমিয়া, যেটা এখনকার ইরান, সিরিয়া, কুয়েত, এই যে জায়গাটা। তো এইভাবে আমরা আমাদের মতন ট্রেড করতাম, অ্যান্ড দ্য ইউরোপিয়ানস তারা নিজেদের মতন ট্রেড করতো। এবং তারপরে কি হতো? এই সেন্ট্রাল এশিয়া থেকে ইন্ডিয়াতে যাওয়া হতো। সো ওটা হচ্ছে ওই ইন্টারমিডিয়ারি, মাঝখানের একটা গ্যাপ। তো এরপরে কি হলো? না 20th মে 1498, যেটা আমাদের জন্য খুব ইম্পর্টেন্ট। 20th মে 1498 কি হলো? না ভাস্কো দা গামা, যিনি হচ্ছেন একটা পর্তুগিজ ট্রাভেলার, সেলার বলতে পারো, সে আসছে কোথায়? না কালিকটে, যেটা কেরালাতে রয়েছে, সাদার্ন পার্ট অফ ইন্ডিয়াতে। এবং সেখানকার তখনকার রাজা ছিল হচ্ছে কিং জামোরিন।
তিনি ওয়েলকাম করছেন এই পর্তুগিজ সেলারকে। এই যে ফার্স্ট এলো, সো পর্তুগিজ হচ্ছে বা পর্তুগাল হচ্ছে এখান থেকে ভায়া দ্য কেপ অফ গুড হোপ, যেটা হচ্ছে আফ্রিকার একদম সাদার্ন টিপ, সেই ভায়া দ্য কেপ অফ গুড হোপ তিনি কোথায় আসছেন, তিনি কালিকাটে গিয়ে পৌঁছাচ্ছেন। তো এইভাবে কি হলো, দ্য ফার্স্ট সি রুট টু ইন্ডিয়া ওয়াজ ডিসকভার্ড। এবং এরপর থেকেই এবারে দেখবো আমরা যে ডিফারেন্ট ইউরোপিয়ান সেলার্স, মার্চেন্টস, তারা নিজেদের ট্রেড করার জন্য আমাদের ইন্ডিয়াতে আসতে থাকবে। সো দ্য ফার্স্ট ট্রেডিং কোম্পানি ডেফিনেটলি দ্য পর্তুগিজ ট্রেডিং কোম্পানি, ইস্ট ইন্ডিয়া কোম্পানি। এবং তারা কোথায় এলো না, তারা হচ্ছে কালিকট, কোচিন, আর একটা হচ্ছে কন্নড়। কন্নড়, কোচিন, কালিকট এগুলো সব হচ্ছে দেখো সাউথ ইন্ডিয়াতে। অ্যান্ড এছাড়াও কোথায় কোথায় জায়গা ছিল, গোয়া, দামনদিউ, এই জায়গাগুলো তাদের পোর্টস তৈরি হলো। পোর্ট কেন দরকার, তার কারণ আমি আগে এখানে যাব, আমার যে পার্টিকুলার যে পোর্টটা সেখানে আমি যাব, গিয়ে সেখানে আমার শিপটাকে লোডিং বা আনলোডিং করতে পারবো। সো পোর্ট টাউন্সগুলো খুব ফেভারেবল ছিল ফর দ্য ইউরোপিয়ান মার্চেন্টস। নেক্সট পর্তুগিজদের পরে কারা এলো, আস্তে আস্তে অন্যান্য ইউরোপিয়ান পাওয়ার্সরাও আসতে আরম্ভ করলো। সে ফর এক্সাম্পল দ্য ডাচ মার্চেন্টস, তারা কবে এলো, 1595-এ। এবং তাদেরও জায়গা দেখো, তো আবার ম্যাপে দেখলেই বুঝতে পারবে, সুরত, ক্যাম্বে, আহমেদাবাদ, পালিকট, চিনসুরা, মাসুলিপট্টনম। মাসুলিপট্টনম খুব ইম্পর্ট্যান্ট একটা জায়গা, যেটা হচ্ছে তোমরা সাউথে পাবে। এখানে তোমরা পাবে নাগাপট্টনম, তারপরে হচ্ছে আমরা এখানে সুরত পাবো। এগুলো সব হচ্ছে খুব ইম্পর্টেন্ট কিছু পোর্ট টাউন্স, যেখান থেকে দুদিকে দেখো, যদি আমি মাসুলিপট্টনম দেখি, মাসুলিপট্টনম থেকে আমি ইস্টের দিকে ট্রেড করতে পারি, আর যদি আমি সুরত দেখি খুব ইজিলি আমি ওয়েস্টের দিকে ট্রেড করতে পারি। তো এই জন্যে এরা চেষ্টা করতো যে একটা পোর্ট অ্যাটলিস্ট ওয়েস্টে আর একটা পোর্ট হচ্ছে সাউথে যাতে করা যেতে পারে। সো সুরত, আহমেদাবাদ, চিনসুরা, মাসুলিপট্টনম এইগুলো হচ্ছে ডাচদের আন্ডারে ছিল। নেক্সট এলো কারা, ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি। তাদের ফার্স্ট ফ্যাক্টরি কোথায় স্টার্ট হলো, আবার এই সুরত। সুরতে তারা হচ্ছে ফার্স্ট ফ্যাক্টরি তৈরি করলো ইন 1613। এবং সেটা কখন না, যখন জাহাঙ্গীর 400খানা মানসাব উইলিয়াম হকিংস নামক একজন বলতে পারো মেসেঞ্জার, একজন রিপ্রেজেন্টেটিভ অফ দ্য ইস্ট ইন্ডিয়া কোম্পানি, তিনি এসেছিলেন। তাকে যখন এই 400 মানসাবস দিলেন, তারপর থেকে ইস্ট ইন্ডিয়া কোম্পানি সুরতে ফার্স্ট ট্রেডিং ইউনিট স্টার্ট করলো। এছাড়াও হচ্ছে থমাস রো আছে, ইনিও আরেকজন যিনি এসেছিলেন। বাট এর থেকেই, এই জাহাঙ্গীরের সময় থেকেই আমরা দেখি যে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি আমাদের ইন্ডিয়াতে ট্রেড করতে আরম্ভ করলো। এছাড়াও আমরা সবাই জানি যে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির আন্ডারে মাসুলিপট্টনম, মাদ্রাস, বম্বে, ক্যালকাটা এগুলো ছিল কিছু প্রমিনেন্ট পোর্ট টাউন, যেখানে তারা ওয়্যার হাউসেস তৈরি করতে আরম্ভ করলো। আস্তে আস্তে ইভেন তারা ফোর্ট তৈরি করতে আরম্ভ করলো, যে কারণের জন্য তাদের একটা কনফ্লিক্টও আরম্ভ হলো উইথ দ্য রিজিওনাল রুলার্স। এছাড়াও হচ্ছে ড্যানিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি হচ্ছে 1616-এ তৈরি হচ্ছে। এবং তারা হচ্ছে তাদের সেটেলমেন্টসগুলো কোথায় আমরা দেখি, ট্র্যাঙ্কুবার, যেটা তামিলনাড়ুতে আছে, শ্রীরামপুর, আর একটা হচ্ছে নিকোবর আইল্যান্ডস। এই তিনটে জায়গায় মূলত তারা হচ্ছে ট্রেডিং ইউনিটসগুলো ছিল। অ্যান্ড লাস্ট বাট নট দ্য লিস্ট, দ্য ফ্রেঞ্চ ইস্ট ইন্ডিয়া কোম্পানি বা ফ্রেঞ্চ ফ্যাক্টরিজগুলো 1668-এ স্টার্ট হলো তৈরি করা ইন ইন্ডিয়া। এবং আবার সুরত ওয়াজ দ্য প্লেস যেখানে হচ্ছে ফ্রেঞ্চ ইস্ট ইন্ডিয়া কোম্পানি বা ফ্রেঞ্চ কোম্পানি হচ্ছে এসে তাদের ফ্যাক্টরি তৈরি করলো। এছাড়াও পরবর্তীকালে আবার সেই এক মাসুলিপট্টনম, পন্ডিচেরি, চন্দননগর, মাহে, কারাইকল এগুলো ছিল আরও কিছু ইম্পর্ট্যান্ট পোর্ট টাউন্স অফ দ্য ফ্রেঞ্চ কোম্পানি। এইগুলোর ব্যাপারে আরও ডিটেলসে আমরা আরেকটা ভিডিওতে করব। আমি জাস্ট একটা ব্যাকগ্রাউন্ড দেওয়ার জন্য তোমাদেরকে ব্যাকড্রপটাকে বোঝানোর জন্য আমি খালি তোমাকে 17th আর 18th সেঞ্চুরির একটা পলিটিক্যাল অ্যাটমসফিয়ার বোঝাচ্ছি। সো 17th সেঞ্চুরি দেখো, 1668 যদি আমি ধরি, তার মানে এটা হচ্ছে 17th সেঞ্চুরি। সো 17th সেঞ্চুরি আস্তে আস্তে মোটামুটি বেশ কয়েকটা ইউরোপিয়ান পাওয়ার্স আমাদের ইন্ডিয়াতে এলো, তারা ট্রেড আরম্ভ করলো এবং বিভিন্ন জায়গায়, মেজরিটি হচ্ছে সাদার্ন ইন্ডিয়াতে,
মেজরলি সাদার্ন ইন্ডিয়াতে আমরা দেখি যে তাদের পোর্ট টাউন্সগুলো তারা এস্টাবলিশ করলো, এবং এই পোর্ট টাউন্সগুলোর মানে দরকারটা কেন, যাতে তারা শিপ আইদার আনলোড বা লোড করতে পারে অ্যান্ড অ্যাজ আ রেজাল্ট তারা হচ্ছে ট্রেড করতে পারে। তার কারণ আমাদের এখানে অলরেডি একটা ট্রেডের নেক্সাস ছিল, যেখানে আমরা অনেক রিজিওনাল মার্চেন্টস, ট্রেডার্স তাদেরকে এমনি দেখতাম। তো যখন এই ইস্ট ইন্ডিয়া কোম্পানিরা বা এই ইউরোপিয়ান কোম্পানিজরা যখন আমাদের এখানে আসলো, আগে তাদেরকে একটা কানেকশন বিল্ড করতে হতো, তারপরে তারা হচ্ছে ডিরেক্টলি ট্রেড করতে পারতো। তো সেই কারণের জন্য এরা হচ্ছে সাদার্ন ইন্ডিয়া, যেটা খুব ইজি হতো, বিকজ আমরা ওই আবার কেপ অফ গুড হোপ দিয়ে যাব, তো সেই কারণের জন্য হচ্ছে সাদার্ন ইন্ডিয়া ওয়াজ ভেরি প্রেফারেবল, অর এলস হচ্ছে আমাদের ওয়েস্টার্ন পার্ট। তার কারণ স্পেশালি এই যে সুরত যে জায়গাটা, ইট ইজ নোন অ্যাজ দ্য গেটওয়ে টু ওয়েস্টার্ন ট্রেড। তো সেই কারণের জন্য এই জায়গাগুলোকে তারা ম্যাক্সিমাম টার্গেট করতো, অ্যান্ড অ্যাজ এ রেজাল্ট তাদের হচ্ছে রিজিওনাল যে রাজা বা রিজিওনাল পলিটিক্যাল যে অ্যাফেয়ার্সগুলো ছিল তাদের সাথে এবারে একটা রিলেশন, একটা কনফ্লিক্ট স্টার্ট হবে আফটার দ্য 17th সেঞ্চুরি। তো এই গেল আমাদের ইউরোপিয়ান মার্চেন্টস, ইউরোপিয়ান পাওয়ার্স। এবার আমরা একটুখানি দেখি যে ইন্ডিয়াতে তখন কি চলছে। দেখো, ইন্ডিয়াতে তখন প্রায় হচ্ছে 1707, তখন হচ্ছে আমাদের অরঙ্গজেবের ডেথ হচ্ছে। সো 18th সেঞ্চুরি আস্তে আস্তে এবারে কি হচ্ছে না, আমাদের যে মুঘলস তারা হচ্ছে ডিক্লাইন করছে, বিকজ আমরা সবাই জানি যে অরঙ্গজেব হচ্ছে লাস্ট পাওয়ারফুল রুলার বলতে পারি। তারপর থেকে আস্তে আস্তে মুঘলসরা ডিক্লাইন করতে থাকে। ডিক্লাইনের একটা রিজন কি না, তাদের উইক অ্যাডমিনিস্ট্রেশন, উইক সাকসেসার্স। তো অ্যাডমিনিস্ট্রেশন উইক হওয়ার জন্য যে রিজিওনাল বা যে একদম বর্ডারে যে রিজিয়ন্সগুলো রয়েছে সেগুলো আস্তে আস্তে মুঘল এম্পায়ার থেকে বেরোচ্ছে, আর তারা কি করছে, তারা নিজেদেরকে ইন্ডিপেন্ডেন্ট ঘোষণা করে দিচ্ছে। তো এই ইন্ডিপেন্ডেন্ট স্টেটস যেগুলো হচ্ছে 18th সেঞ্চুরিতে ফর্ম হচ্ছিল আস্তে আস্তে, সেইগুলো কারা কারা, বেঙ্গল, হায়দ্রাবাদ, আওয়াধ, মারাঠাস অ্যান্ড দ্য শিখস ইন পাঞ্জাব, এগুলো হচ্ছে মেজর পাওয়ার্স। এবার এদের মধ্যে কেউ কেউ, যেরকম ধরো বেঙ্গল, হায়দ্রাবাদ আর আওয়াধ, এদের গল্পটা কি না, এরা মেজরলি হচ্ছে গভর্নর জেনারেলস বা ধরো মনসবদার, এদের দ্বারা এগুলো ইন্ডিপেন্ডেন্ট হচ্ছে। তো এরা অ্যাকচুয়ালি মুঘলসদের সাথে একটা কানেকশন বজায় রেখেছে। আর শিখস বা মারাঠাস এরা হচ্ছে অলরেডি রিজিওনাল পাওয়ার্স ছিল। মুঘলসদের সময়ও কিন্তু আমরা মারাঠাসদেরকে দেখি, আমরা শিখসদেরকে দেখি, কিন্তু কি না, কিন্তু হচ্ছে এরা অতটা বেশি পাওয়ার দেখাতে পারেনি, বিকজ মুঘলরাই এমনিতে পাওয়ারফুল ছিল। তো এখন যখন মুঘলসরা, তাদের যখন সেন্ট্রাল অ্যাডমিনিস্ট্রেশন, তাদের যখন পাওয়ার ডিক্লাইন করছে, এই পাওয়ার্সরা আস্তে আস্তে কী করছে না, নিজেদের পাওয়ার দেখাচ্ছে, তারা এখন এক্সপ্যান্ড করছে। তো এইভাবে হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট স্টেটস বা পাওয়ার্সগুলোকে আমরা দেখি ইন ইন্ডিয়া। এবারে যেটা হবে সেটা হচ্ছে একদিকে ইউরোপিয়ানস আর একদিকে হচ্ছে রিজিওনাল পাওয়ার্স, এরা দুজনে হচ্ছে দুজনকার সাথে কি হবে না, কনফ্লিক্টে আসবে। তো যদি আমরা এই ইন্ডিপেন্ডেন্ট স্টেটসগুলোকে দেখি, দেখো এটা খুব ছোট্টভাবে আমি বোঝানোর চেষ্টা করেছি, এটার একটা পুরো চ্যাপ্টার আসবে যেখানে তোমরা দেখবে যে কীভাবে এই ইন্ডিপেন্ডেন্ট স্টেটসগুলোর সাথে ফ্রেঞ্চ বলো, ইংলিশ বলো, তাদের একটা কনফ্লিক্ট হচ্ছে, এবং তারপরে তাদের কি কি যুদ্ধ হচ্ছে, কি কি ট্রিটি হচ্ছে, কে কাকে হারাচ্ছে ইত্যাদি একটা পুরো ডিটেলসে ভিডিও ডেফিনেটলি আমি বানাবো। জাস্ট ফর দ্য সেক অফ আ ব্যাকগ্রাউন্ড আমি এই কারণের জন্য একটা ছোট্ট টেবিলের মধ্যে এই জিনিসটাকে বলার চেষ্টা করেছি যে বেঙ্গল হচ্ছে মুর্শিদ কুলি খানের আন্ডারে ইন্ডিপেন্ডেন্ট হয় ইন 1713, এবং পরবর্তীকালে 1765 যেটা হচ্ছে ব্যাটল অফ বক্সারের পরে আমরা দেখি যে থ্রু ট্রিটি অফ এলাহাবাদ দ্য পার্ট অফ বেঙ্গল, মানে যেটাকে আগে আমরা বেঙ্গল বলতাম, সেটা কিন্তু ব্রিটিশ এম্পায়ারের মধ্যে ঢুকে যাবে। এই অ্যানেক্সেশনের মানেই হচ্ছে ব্রিটিশ এম্পায়ারের মধ্যে কিভাবে ঢুকছে, হোয়াট ওয়াজ দ্য ওয়ে আর কোন ইয়ারে। নেক্সট হচ্ছে মারাঠা কনফেডারেসি। কনফেডারেসি মানে কি, মারাঠাসরা শিবাজির পর থেকে আস্তে আস্তে কি হয়, এরা ছোট ছোট ফ্যামিলিজে ভাঙতে থাকে। সো এক একটা জায়গায় এক একটা মারাঠা ফ্যামিলি তারা পাওয়ারফুল হয়, এবং পরবর্তীকালে তারা সবাই একসাথে মারাঠা পাওয়ার হিসাবে নিজেদেরকে ঘোষণা করে। তো এই জন্যে এরা হচ্ছে কনফেডারেসি। এটা স্টার্ট হয় কবে থেকে না, এটা হয় হচ্ছে 1720 যখন বাজিরাও দ্য ফার্স্ট ছিল।
এবং পরবর্তীকালে ইন দ্য ইয়ার অফ 1801 একটা সাবসিডিয়ারি অ্যালায়েন্স তারা সাইন করে এবং তারপরে তাদেরকে ব্রিটিশ এম্পায়ারের মধ্যে নিয়ে নেওয়া হয়। এই সাবসিডিয়ারি অ্যালায়েন্সটা আমরা অনেকবার পাবো, আমি একটু পরে সাবসিডিয়ারি অ্যালায়েন্সের মানেটা বুঝিয়ে দিচ্ছি। নেক্সট হচ্ছে কর্ণাটিক। কর্ণাটিক মানে হচ্ছে হায়দ্রাবাদ আর তার যে জায়গাটা, এই জায়গাটা হায়দ্রাবাদের নিচে যে ডেকান, যে জায়গাটা আমরা বলি এখন ডেকান রিজিয়ন যেটা, সেটা হচ্ছে কর্ণাটিক, যার ক্যাপিটাল ছিল হচ্ছে আরকট। তো এইটা হচ্ছে 1720-তে সাদাতুল্লাহ খান বলে একজন জেনারেল ছিলেন আন্ডার দ্য মুঘলস, তিনি হচ্ছেন এটাকে মানে ইন্ডিপেন্ডেন্ট করেন এবং ফাইনালি আবার ইন দ্য ইয়ার অফ 1801 সাবসিডিয়ারি অ্যালায়েন্সের দ্বারা এরা হচ্ছে অ্যানেক্স হয় ইন দ্য টেরিটরি অফ দ্য ব্রিটিশ। নেক্সট হচ্ছে আমাদের আওয়াধ, উইচ ইজ ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। আওয়াধের নামটা খুব ভালো করে মাথায় রাখবে, বিকজ আজ যে চ্যাপ্টারটা আমরা পড়তে যাবো 1857, সেখানেও কিন্তু আওয়াধের একটা খুব বড় কন্ট্রিবিউশন রয়েছে। সো আওয়াধ 1722-তে ইন্ডিপেন্ডেন্ট হয়েছিল বুরহানুল মুলক সাদাত খানের আন্ডারে, এবং 1801-এ সাবসিডিয়ারি অ্যালায়েন্স তারা সাইন করে অ্যান্ড ফাইনালি 1856-এ ডালহাউজি তাদেরকে অ্যানেক্স করে ইনসাইড দ্য ব্রিটিশ টেরিটরি। কিভাবে করলো সেটাও আমি আসবো। নেক্সট হচ্ছে হায়দ্রাবাদ। নিজামুল মুলক তিনি হচ্ছেন এটাকে ইন্ডিপেন্ডেন্ট করেছিল ইন দ্য ইয়ার অফ 1724। দেখো এক যা ইয়ারগুলো দেখছো সেগুলো কিন্তু সব 1707-এর পরে, সো আফটার দ্য ডেথ অফ অরঙ্গজেব। সো 1724-এ নিজামুল মুলক ইনি হচ্ছেন ইন্ডিপেন্ডেন্ট হায়দ্রাবাদের স্টেটটাকে ফাউন্ড করছেন। আবার পরবর্তীকালে 1798-এ হচ্ছে সাবসিডিয়ারি অ্যালায়েন্সের আন্ডারে হায়দ্রাবাদ ওয়াজ অ্যানেক্সড ইনটু দ্য ব্রিটিশ এম্পায়ার। ইনফ্যাক্ট হায়দ্রাবাদ ওয়াজ দ্য ফার্স্ট স্টেট যেটা সাবসিডিয়ারি অ্যালায়েন্স সাইন করেছিল। নেক্সট হচ্ছে মাইসোর। হায়দার আলী ভেরি ফেমাস। হায়দার আলী টিপু সুলতানের নাম আমরা অনেকবার শুনেছি। সো হায়দার আলী হচ্ছে টিপু সুলতানের বাবা। তো হায়দার আলী 1761-এ মাইসোর থেকে ইন্ডিপেন্ডেন্ট করছেন, আগেন 1799-এ সাবসিডিয়ারি অ্যালায়েন্সের দ্বারা এটাকে অ্যানেক্স করা হয়। অ্যান্ড ফাইনালি পাঞ্জাব 1792-তে রঞ্জিত সিং এটাকে ইন্ডিপেন্ডেন্ট করেছিল অ্যান্ড ইন দ্য ইয়ার অফ 1849 ডালহাউজির দ্বারা এটা হচ্ছে অ্যানেক্স হয়েছিল ইনসাইড দ্য ব্রিটিশ টেরিটরি। তো এইভাবে আমরা দেখব যে এই যে যাবতীয় ইন্ডিপেন্ডেন্ট স্টেটস আমরা দেখলাম, তারা কিভাবে হচ্ছে আস্তে আস্তে ব্রিটিশ এম্পায়ারের মধ্যে ঢোকে। এবার এই পুরো জায়গাটা বোঝার জন্য লেট আস আন্ডারস্ট্যান্ড দুটো জিনিস। নাম্বার 1 হচ্ছে এই সাবসিডিয়ারি অ্যালায়েন্সটা কি, আর নাম্বার 2 যেখানে আমি ডালহাউজি বলেছি, ডালহাউজির মানেটা কি। যদি আমরা সাবসিডিয়ারি অ্যালায়েন্স আর ডালহাউজি এই দুটো জায়গা যদি একটুখানি দেখি, এই দুটো জায়গা আমাদেরকে দ্য ফার্স্ট কাইন্ড অফ কজেসের মধ্যে নিয়ে আসে, যেটা হচ্ছে দ্য পলিটিক্যাল কজেস অফ দ্য রিভোল্ট অফ 1857। এখানেও দেখো আমি লিখেছি সাবসিডিয়ারি অ্যালায়েন্স। এই সাবসিডিয়ারি অ্যালায়েন্সের মানে কি? অ্যালায়েন্স মানে বন্ধুত্ব, একটা ফ্রেন্ডশিপ। এবং কীরকম টাইপের হবে? সাবসিডিয়ারি মানে হচ্ছে যেখানে একজন আরেকজনকে সাহায্য করবে। তো কি হতো, ব্রিটিশরা ঠিক করলো যে আমি যার সাথে এই অ্যালায়েন্সটা করব, যে কোনো একটা রিজিওনাল যে রাজা হবে, সে আমার বন্ধুত্ব কিভাবে পাবে না, তাকে যদি কোনো থার্ড পার্টি অ্যাট্যাক করে, যদি অন্য কোনো রুলার যদি অ্যাট্যাক করে, তাহলে ব্রিটিশ তার আর্মি বা সোলজার্স দিয়ে তাদেরকে বাঁচাবে, তাদেরকে হেল্প করবে টু ডিফিট দ্য থার্ড পার্টি রুলার। খুব ভালো, কিন্তু টার্মসটা কি বা টার্মস অ্যান্ড কন্ডিশনটা কি এই বন্ধুত্বের? নাম্বার 1 হচ্ছে ব্রিটিশরা যে সোলজার্সদেরকে পাঠাবে, সেই সোলজার্সরা হচ্ছে সেই রাজার কোর্টে থাকবে এবং হচ্ছে সেই রাজাই তাদেরকে দেখাশুনো, খাবার দাবার, যা যা যাবতীয় যা দেওয়া সেগুলো সব দেবে। সো অ্যাট দ্য এক্সপেন্স অফ দ্যাট রাজা ওই ব্রিটিশ সোলজার্সরা হচ্ছে থাকবে এবং যদি কখনো দরকার পড়ে তারা হেল্প করবে সেই রাজাকে টু ডিফিট দ্য থার্ড পার্টি। নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে একটা রেসিডেন্টকে প্লেস করা হবে। এই রেসিডেন্ট হচ্ছে একটা ব্রিটিশ রেসিডেন্ট, যে হচ্ছে যে রাজা সাইন করছে সাবসিডিয়ারি অ্যালায়েন্স তার কোর্টে বসবে এবং সে কিন্তু ইন্টারনাল ম্যাটার্সে ইন্টারফিয়ার করতে পারে, তাকে না করা যেতে পারে না। অ্যান্ড থার্ড হচ্ছে কি না, ব্রিটিশের সাথে যদি আমি বন্ধুত্ব করি তখন কিন্তু আমি আর অন্য কোনো ইউরোপিয়ান পাওয়ারের সাথে বন্ধুত্ব করতে পারি না।
আর আমি যখন ব্রিটিশের সাথে এই সাবসিডিয়ারি অ্যালায়েন্স সাইন করছি, তার মানে হচ্ছে আমি মানছি যে ব্রিটিশরা হচ্ছে দ্য প্যারামাউন্ট পাওয়ার, এর থেকে ওপরে এরাই হচ্ছে সবচেয়ে পাওয়ারফুল রুলার বা পাওয়ারফুল পাওয়ার ইন দ্য নেশন, এবং তাদের থেকে আর কেউ পাওয়ারফুল নেই। তো এইভাবে সাবসিডিয়ারি অ্যালায়েন্সটা স্টার্ট করা হয়েছিল। যদিও বা হিস্টোরিয়ানসরা বলে যে সাবসিডিয়ারি অ্যালায়েন্সের যে এই যে কনসেপ্টটা, এটা অ্যাকচুয়ালি ডুপ্লে, যে একজন ফ্রেঞ্চ গভর্নর ছিল ইন্ডিয়াতে, সে স্টার্ট করেছিল। বাট যদি আমরা পেন অ্যান্ড পেপারে দেখি, ইট ওয়াজ লর্ড ওয়েলেসলি, ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির, যে হচ্ছে ফার্স্ট পেন অ্যান্ড পেপারে এই সাবসিডিয়ারি অ্যালায়েন্সটা স্টার্ট করে। সো হায়দ্রাবাদ, মাইসোর, এইগুলো হচ্ছে কিছু কিছু খুব কমন জায়গা যেগুলো হচ্ছে এই সাবসিডিয়ারি অ্যালায়েন্সের দ্বারা ব্রিটিশ এম্পায়ারের মধ্যে অ্যানেক্স করা বা আনা হয়েছিল। নাম্বার 2 ভেরি ইম্পর্ট্যান্ট, যেটা থেকে অনেক কোয়েশ্চেন আসে, সেটা হচ্ছে ডক্ট্রিন অফ ল্যাপস। ডক্ট্রিন অফ ল্যাপসটা কে? এই যে জেন্টলম্যান যিনি এখানে রয়েছেন, দ্যাট ইজ লর্ড ডালহাউজি, তিনি হচ্ছেন এই ডক্ট্রিন অফ ল্যাপসটাকে ইন্ট্রোডিউস করিয়েছিলেন। অ্যান্ড ডক্ট্রিন অফ ল্যাপস কী বলে না, যদি আমার কোনো ন্যাচুরাল এয়ার টু দ্য থ্রোন যদি না থাকে, তাহলে আমার টেরিটরি ব্রিটিশের কাছে চলে যাবে। ভেরি সিম্পল টার্মস। তো আগেকার দিনে কী হতো, অনেক রাজাদের নিজস্ব ছেলে থাকতো না, তারা অ্যাডপ্ট করতো। কিন্তু ব্রিটিশরা দেখলো যে এটাই তাদের হচ্ছে একটা লুপহোল, তো তারা ইন্ট্রোডিউস করলো ডক্ট্রিন অফ ল্যাপস। বললো যে যদি আপনার নিজস্ব যদি ছেলে হয়, তখনই সে রাজা হতে পারবে, কোনো অ্যাডপ্টেড সান এখানে রাজা হতে পারবে না। তো সাতারা, ঝাঁসি, এইগুলো খুব কমন জায়গা যেখানে হচ্ছে এই অ্যাডপ্টেড সানসরাই হচ্ছে ফিউচার সাকসেসার্স ছিল। তারা এই ডক্ট্রিন অফ ল্যাপসের জন্য কি না, দে ওয়্যার এফেক্টেড, এবং সেই কারণের জন্য পরবর্তীকালে আমরা এদেরকেই এই রিভোল্ট অফ 1857-এ দেখব। নাম্বার 3 যদি দেখো, সেটা হচ্ছে পলিসি অফ অ্যানেক্সেশন, যেটা ছোটোখাটো একটা পিকচার আমি তোমাদেরকে আগের স্লাইডে অলরেডি দিয়ে দিয়েছি। সো এই যে আমরা ইন্টারনাল বা এই যে ইন্ডিপেন্ডেন্ট স্টেটসগুলোকে দেখছি, এদের সাথে দেয়ার ইউজ টু বি আ লট অফ ওয়ার। ধরো সে ফর এক্সাম্পল আমরা কর্ণাটিক ওয়ারের কথা শুনেছি, যদি আমরা হিস্ট্রি নিয়ে একটু চর্চা করি এই নামগুলো আমরা জানি, বা অ্যাংলো মাইসোর ওয়ার শুনেছি, অ্যাংলো মারাঠা ওয়ার শুনেছি, অ্যাংলো শিখ ওয়ার শুনেছি। এই যে ওয়ারগুলো, এইগুলো ছিল হচ্ছে তাদের ওয়ে অফ অ্যানেক্সেশন। অ্যানেক্সেশন মানে কি, নিজেদের টেরিটরির মধ্যে আরও বেশি টেরিটরি অ্যাড করা। তো দুরকমভাবে তারা অ্যানেক্স করতো, একটা হচ্ছে সোজাসুজি যুদ্ধ করে, আর আরেকটা ছিল তাদের এই ডিপ্লোম্যাটিক পলিসি, যেখানে ডক্ট্রিন অফ ল্যাপস, সাবসিডিয়ারি অ্যালায়েন্স, এইগুলোকে আমরা দেখতে পাই। নাম্বার 3 যেটা, সেটা হচ্ছে ডিসরেসপেক্ট শোন টু বাহাদুর শাহ জাফর। বাহাদুর শাহ জাফর দ্য সেকেন্ড, সে ছিল হচ্ছে তখনকার মুঘল রুলার। হ্যাঁ, মুঘলসরা তখন ডিক্লাইন করে গেছিল, ব্রিটিশরা অলরেডি তারা পাওয়ারে আসছিল, বাট ইয়েট তার একটা রেসপেক্ট ছিল, বিকজ ব্রিটিশদের আসার আগে মুঘলস তারাই ছিল হচ্ছে প্রোফাউন্ড রুলার। তো সেই কারণের জন্য মানুষেরা কিন্তু স্পেশালি দিল্লি এবং নর্থ ইন্ডিয়াতে মানুষেরা কিন্তু বাহাদুর শাহ জাফরকে তখনও ওই মুঘল রুলারেরই জায়গা দিত। তো ব্রিটিশরা ডিসাইড করলো যে বাহাদুর শাহ জাফর মারা যাওয়ার পরে তার ছেলে আর তাদের ইম্পিরিয়াল প্যালেস ব্যবহার করতে পারবে না। ইম্পিরিয়াল প্যালেস মানে কি, রেড ফোর্ট, ঠিক আছে। এছাড়াও হচ্ছে এই যে বাহাদুর শাহ জাফর একটা কিংয়ের যেটা টাইটেল নেয়, এইটাও তার সাকসেসররা নিতে পারবে না। তো মানুষের মনে হয়েছিল যে এইটা একটা ডিসরেসপেক্ট which was shown to বাহাদুর শাহ জাফর, the then ruler of the common people। তখন ব্রিটিশরা তখন হচ্ছে মানুষের কাছে আউটসাইডার্স, ফরেনার্স, যারা ইনভেড করছে, যারা জোর করে তাদের এখানে আসছে। কিন্তু অ্যাকচুয়াল লেজিটিমেট রুলার কারা? মুঘলসরা, যারা এত বছর ধরে আমাদের ওপরে রাজত্ব করে এসছে। তো তাই জন্যে তাদের মনে হয়েছিল যে দ্য রুলার দ্যাট ইজ বাহাদুর শাহ জাফর, তাকে হচ্ছে ডিসরেসপেক্ট দেখানো হচ্ছে। এবং এই সব পলিটিক্যাল রিজনের জন্য আমরা দেখি যে মানুষেরা কোথাও না কোথাও দে ওয়্যার অ্যাংরি, দে ওয়্যার ডিসস্যাটিসফাইড, অ্যান্ড মানে যেটা তাদের মনে হয়নি, দোজ থিংস ওয়্যার হ্যাপেনিং ওয়ান্স দ্য ব্রিটিশার্স তারা নিজেদের পলিসি, নিজেদের রুল এস্টাবলিশ করতে আরম্ভ করলো।
একদিকে এবারে দেখবে যে পলিটিক্যাল অ্যাটমসফিয়ার যদি দেখো ইন্ডিয়াতে, একদিকে কি হচ্ছে, একদিকে হচ্ছে ব্রিটিশরা তাদের টেরিটরিজ বাড়াচ্ছে। কিভাবে না, আইদার হচ্ছে ওই রিজিওনাল পাওয়ার্স বা রিজিওনাল যে রুলার্সরা রয়েছে তাদেরকে ডিফিট করে তাদেরকে নিজেদের টেরিটরির মধ্যে আনছে, আর নয়তো হচ্ছে যে আরও যে ইউরোপিয়ান পাওয়ার্সরা ছিল, ধরো ফ্রেঞ্চ, ডাচ, এদেরকে আস্তে আস্তে ইন্ডিয়া থেকে এক্সিট করাচ্ছে। সো দিস ওয়্যার দ্য পলিটিক্যাল কজেস। মানুষেরা একটুখানিও হ্যাপি ছিল না উইথ দিস পলিটিক্যাল পলিসিস যেগুলো আমরা এখানে দেখি। আরেকটা যেটা আছে সেটা হচ্ছে ওই ডক্ট্রিন অফ ল্যাপসের পরে আসে, সেটা হচ্ছে যদি আমরা আওয়াধের কথা বলি, এই যে অ্যানেক্সেশন, এই অ্যানেক্সেশনের মধ্যে আরেকটা আসে হচ্ছে মিসরুল। কি হয়েছিল না, তখনকার আওয়াধের রুলার ছিল হচ্ছে নবাব ওয়াজেদ আলী শাহ। তো ওয়াজেদ আলী শাহ বা আওয়াধ কিন্তু অলরেডি সাবসিডিয়ারি অ্যালায়েন্সের মধ্যে ছিল। তোমরা এখানেই দেখতে পারো যে আওয়াধ হচ্ছে অলরেডি 1801-এ সাবসিডিয়ারি অ্যালায়েন্স সাইন করে ফেলেছিল। তো তারপরে যদিও বা আওয়াধের রিজিওনাল রুলার্সরা ছিল, ব্রিটিশরা আওয়াধকে খুব দরকার, বিকজ আওয়াধ এমন একটা জায়গায় যেটা হচ্ছে একদিকে বেঙ্গল আর একদিকে হচ্ছে মারাঠা প্রেসিডেন্সি ছিল। ঠিক আছে, প্রেসিডেন্সি মানে হচ্ছে মারাঠা টেরিটরি ছিল। তো আওয়াধকে আগে কেন সাবসিডিয়ারি অ্যালায়েন্স সাইন করানো হয়েছিল, বিকজ এটা একটা বাফার স্টেট হয়ে যাবে। বেঙ্গলে হচ্ছে ব্রিটিশ আর এদিকে হচ্ছে মারাঠা, আর আওয়াধ ঠিক তার মাঝখানে। আওয়াধ মানে হচ্ছে তুমি বিহারের দিকটা দেখতে পারো, বিহার বা হচ্ছে ইস্টার্ন পার্ট অফ উত্তরপ্রদেশ আর হচ্ছে ওয়েস্টার্ন পার্ট অফ বিহার, এই যে জায়গাটা। তো এই জায়গাটাতে লখনৌ মানে বেস্ট এক্সাম্পল হচ্ছে লখনৌ, উইচ ওয়াজ দ্য ক্যাপিটাল অফ আওয়াধ। তো এই লখনৌ হচ্ছে আমাদের ইস্টার্ন পার্ট অফ উত্তরপ্রদেশের দিকে। তো এই যে জায়গাটা, এইটা হচ্ছে একদিকে মারাঠা প্রেসিডেন্সি বা মারাঠা কিংডম, আর আরেকদিকে হচ্ছে বেঙ্গল, যেটা হচ্ছে সদ্য 1764-এ বাক্সার হয়ে গেছে, তারপরে হচ্ছে ব্রিটিশরা এখানে রয়েছে। তো এটা একটা বাফার স্টেট হতো। পরবর্তীকালে ব্রিটিশের মনে হলো যে না, আওয়াধ আমার হওয়া উচিত, আমাদেরই হওয়া উচিত, এবং সেই কারণের জন্য তারা কি বলল না, যে দ্য নবাব অফ আওয়াধ ক্যানট রুল প্রপারলি, ঠিক মতন রুল করছে না, এবং অন দ্য প্রিটেক্সট অফ মিসরুল করছে বলে আমরা কি করছি না, আওয়াধকে, অলরেডি তারা সাবসিডিয়ারি অ্যালায়েন্সের মধ্যে ছিল, আমরা সেটাকে নিজেদের টেরিটরি করে নিচ্ছি বলে এইভাবে কি না ওয়াজেদ আলী শাহকে আমাদের ক্যালকাটাতে পাঠিয়ে দেওয়া হয়, আর হচ্ছে আওয়াধ ব্রিটিশের আন্ডারে এসে যায়। সো এইভাবে পলিটিক্যাল কজেসগুলো আমরা দেখতে পাই, এবং এই পলিটিক্যাল অ্যানেক্সেশনসগুলোর জন্য, তাদের এই পলিটিক্যাল পলিসিসের জন্য মানুষেরা দে ওয়্যার নট অ্যাট অল হ্যাপি উইথ দ্য ব্রিটিশ, এবং পরবর্তীকালে যখন তারা একটা সুযোগ পাচ্ছে, তারা সবাই কিন্তু এই রিভোল্ট অফ 1857-এ যোগদান দিচ্ছিল। নাও দ্য নেক্সট সেট অফ কজেস, দ্য ইকোনমিক কজেস। ইকোনমিক কজেসে যাওয়ার আগে একটা জিনিস খুব ভালো করে বোঝা উচিত, যে পলিটিক্যাল কজেস হোক, ইকোনমিক কজেস হোক, এরপরে যেটা আমরা পড়বো সোশিও ইকোনমিক বা ইভেন মিলিটারি কজেস, সে যেই কজ হোক না কেন, এই কজেসগুলো কিন্তু একদিন বা এক সপ্তাহের মধ্যে কিন্তু ইমার্জ করেনি। বহু বছর ধরে এই সেম জিনিসগুলো চলে আসছিল, অ্যান্ড অ্যাজ আ রেজাল্ট কি না, এর রেজাল্টটাই হচ্ছে দ্য আপরাইজিং অফ দ্য রিভোল্ট 1857, দ্য রিভোল্ট অফ 1857। তো যদি আমরা ইকোনমিক কজেসগুলো দেখি, আবার দেখবো যে এটা একটা না মানে প্রলংড প্রসেসের মতো। নাম্বার 1 ছিল কি না, নাম্বার 1 হচ্ছে হাইল্যান্ড রেভিনিউ। আমাদের এখানে যখনই ব্রিটিশরা আসে, কলোনিয়াল পাওয়ার যখনই এখানে আসে, তাদের সবসময় মনে হতো যে প্যাস্টিওর ল্যান্ড, মানে যেখানে ধরো ঘাস জাতীয় জায়গা, যেখানে গরু, ছাগল, বাছুর এরা যখন মানে খাওয়া দাওয়া করে, গ্রেজ করে, এই জায়গাগুলো বা ফরেস্টেড এরিয়া, জঙ্গলের যে জায়গাগুলো, এইগুলো হচ্ছে ওয়েস্টল্যান্ড। তার কারণ কি না, এখানে এগ্রিকালচার করা হচ্ছে না, এগ্রিকালচার না হলে সেখান থেকে ল্যান্ড রেভিনিউ আসে না। তো দ্য ফার্স্ট কাজ যেটা এরা করেছিল কলোনিয়াল পাওয়ার্সরা, সেটা হচ্ছে এই ওয়েস্টল্যান্ডগুলোকে এগ্রিকালচারাল ল্যান্ডে কনভার্ট করেছিল, যে কারণের জন্য তারা ফরেস্ট অ্যাক্টস বা ফরেস্ট ল ইন্ট্রোডিউস করেছিল,
এমনকি যে আগেকার দিনে যে পাহাড়িয়াসরা যারা হচ্ছে ধরো আমাদের এখানকারই যেরকম রাজমহল হিলের আশেপাশে থাকতো, তাদেরকে সরিয়ে সান্থালসদেরকে নিয়ে আসছে, যে কারণের জন্য এগ্রিকালচার ইন্ট্রোডিউস হচ্ছে বেঙ্গলে। তো এইভাবে কোনো না কোনো রকমভাবে তারা এগ্রিকালচারকে সবসময় প্রেফারেন্স দিত। ইনফ্যাক্ট যখন একবার এগ্রিকালচার যখন একটু ফ্লারিশ করতে আরম্ভ করলো ইন্ডিয়াতে, তারা কমার্শিয়ালাইজেশন অফ এগ্রিকালচার করলো। সেটা কি, আগে আমাদের এখানে মেজরলি এগ্রিকালচার বা চাষ কিসের জন্য হতো, যেসব ক্রপসগুলোকে আমরা খেতে পারি, ধরো চাল হলো, গম হলো, মিলেটস, এইগুলো রাইস, হুইট, মিলেটস, যেগুলো আমরা হচ্ছে খেতে পারি, সাবসিস্টেন্সের জন্য আমাদের এখানে চাষ হয়ে থাকতো। এখন তারা কি করলো, তারা হচ্ছে কমার্শিয়ালাইজেশন, মানে হচ্ছে এমন কিছু জিনিস আমরা চাষ করব যেটাকে আমরা মার্কেটে বিক্রি করতে পারবো। যেরকম ধরো ইন্ডিগো বা ধরো টি, কফি প্লান্টেশনসগুলো, এইগুলো আস্তে আস্তে বাড়তে আরম্ভ করলো। কেন? বিকজ এগুলো হচ্ছে ক্যাশ ক্রপ। স্পাইসেস, এইগুলো হচ্ছে আমাদের ক্যাশ ক্রপ, এবং আমরা সবাই জানি যে টি, ওপিয়াম, ইন্ডিগো, জুট, স্পাইসেস, এই সবের জন্যই ইন্ডিয়া ওয়াজ ভেরি ভেরি ফেমাস। তো এইগুলো করতে আরম্ভ করলো ব্রিটিশরা, এবং সেখান থেকে বেশ হাই অ্যামাউন্টে ল্যান্ড রেভিনিউ কালেক্ট করা হতো। কারণ এগ্রিকালচারাল ল্যান্ড মানেই হচ্ছে রেভিনিউ দেওয়ার মতন এমন একটা ল্যান্ড। তো সেই জন্যে সবসময় সে আমাদের যে কোনো ল্যান্ড রেভিনিউ সিস্টেম বলো না কেন, তো যে কারণের জন্য এই দুটো পয়েন্ট খুব মানে ইন্টারলিঙ্কড। আমাদের ইন্ডিয়াতে 3 রকমের হচ্ছে ল্যান্ড রেভিনিউ সিস্টেম স্টার্ট করা হয়েছিল। নাম্বার 1 হচ্ছে দ্য পার্মানেন্ট সেটেলমেন্ট, ঠিক আছে, যেটা হচ্ছে বেঙ্গল বা বিহার, এই যে জায়গাটা বেঙ্গল বিহারের যে জায়গাটা, সেখানে ইন্ট্রোডিউস করানো হয়েছিল কবে, 1793 বাই লর্ড কর্নওয়ালিস। তো পার্মানেন্ট সেটেলমেন্ট এটা হলো নাম্বার 1। নেক্সট হচ্ছে রায়তবাড়ি সেটেলমেন্ট। রায়তবাড়ি সেটেলমেন্ট কোথায় না, রায়তবাড়ি সেটেলমেন্ট হচ্ছে সাউথে, মাদ্রাস আর বম্বে। এখানে হচ্ছে থমাস মুনরো নামে একজন গভর্নর ছিলেন তখনকার, যে মাদ্রাসের গভর্নর, তিনি ফার্স্ট ইন্ট্রোডিউস করেছিল এই রায়তবাড়ি সিস্টেম। আর নাম্বার 3 হচ্ছে দ্য মাহালবাড়ি সিস্টেম। মাহালবাড়িটা কি, মাহালবাড়ি সিস্টেম হচ্ছে বেসিক্যালি এখনকার যে উত্তরপ্রদেশ, যেটাকে নর্থ ওয়েস্টার্ন প্রভিন্সেস বলা হতো, বা হচ্ছে তোমার আগ্রা, এই যে জায়গাটা, পাঞ্জাব, এই যে জায়গাটা, ইন্দো গ্যাঞ্জেটিক প্লেন যেটাকে আমরা বলি, এইখানটাতে মাহালবাড়ি সিস্টেম স্টার্ট হয়েছিল। মাহালবাড়ি সিস্টেমকে ইন্ট্রোডিউস করেছিল হল্ট ম্যাকেনজি। তো এই যে তিনখানা যে সিস্টেম, সে তুমি পার্মানেন্ট সেটেলমেন্ট বলো বা রায়তবাড়ি বা মাহালবাড়ি, সে আমরা যেরকমই দেখি না কেন সেটেলমেন্ট, প্রবলেম কোথায় হতো না, দেয়ার ইউজ টু বি অলওয়েজ হাই অ্যামাউন্ট অফ ট্যাক্স। রিভাইজ হতো, কখনো হচ্ছে 30 ইয়ার্সের পরে হচ্ছে, কখনো মাঝে মাঝেই একটা পার্টিকুলার ইন্টারভ্যালে রিভাইজ হচ্ছে। বাট রিভাইজ হওয়ার পরেও যে কোনো তুমি যদি সিস্টেমটাকে বলো, সেখানে সবসময় রেভিনিউটাকে সবসময় হাই রাখা হতো। এবার হাই রেভিনিউয়ের প্রবলেম কি, হাই রেভিনিউয়ের প্রবলেম হচ্ছে আমার হারভেস্ট যদি আজ ভালো হয় আমি পে করে দেবো, বাট যদি আমার চাষ আজকে ভালো না হয় তখন কোথায় যাবে? তো অফেন দেখা যেত যে গ্রামে যে চাষিরা যখনই তাদের এরকম খারাপ অবস্থা হতো, তারা কোথায় যেত, মানি লেন্ডার্সদের কাছে যেত। এবং মানি লেন্ডার্সরা কী করতো, তারা আবার হচ্ছে আরও অনেক বেশি ইন্টারেস্টে তাদের থেকে আরও অনেক বেশি টাকা নিত, এবং এটা একটা সাইকেলের মতন চলতো। খারাপ হারভেস্ট, মানি লেন্ডার্সদের কাছে মানি নিত, আরও বেশি তাদের ইন্টারেস্ট বাড়তো, আবার তার পরের বছর যদি ভালো হারভেস্ট না হয় আরও বেশি তাদেরকে টাকা নিতে হতো, অ্যান্ড এটা চলতেই থাকতো সাইকেলের মতো। তো এইভাবে কি হলো না, যে কোনো ল্যান্ড রেভিনিউ সিস্টেম বলো না কেন, এই হাই ল্যান্ড রেভিনিউয়ের জন্য পিজেন্টসরা বা ফার্মার্সরা যারা পুয়োর ছিল, তারা পুয়োরই থেকে গেল, তারা গরিবই থাকতো। এবং অনেক সময় ধরো যেরকম পার্মানেন্ট সেটেলমেন্টে হচ্ছে জমিদাররা ছিল, তো এই জমিদাররা যখন তাদের রেভিনিউটা পেত না, তখন কি করছে না, তখন তারা হচ্ছে চাষিদেরকে মারধর করা, তাদেরকে বিনা টাকায় খাটানো, এক্সেট্রা এক্সেট্রা, এগুলো করছে। তো অ্যাজ এ রেজাল্ট আমাদের যে একটা রুরাল মানে গ্রামের যে একটা সোসাইটি ছিল, গ্রামের একটা যে কমিউনিটি ছিল, সেই কমিউনিটির লাইফটা কোথাও না কোথাও একদম পুরো ভেঙে যায়। তো এই কারণের জন্য গ্রামে স্পেশালি পিজেন্টসরা কিন্তু দে ওয়্যার নট অ্যাট অল হ্যাপি উইথ দ্য ব্রিটিশার্স। নাম্বার 3 হচ্ছে দ্য ডিসক্রিমিনেটরি ট্যারিফ পলিসি অগেনস্ট দ্য ইন্ডিয়ান প্রোডাক্টস।
আমরা সবাই জানি যে যখনই আমরা ট্রেড করি, যখনই বাইরে থেকে কোনো একটা জিনিস আসে, তাদেরকে কিছু ট্যাক্স পে করতে হয়, যাতে মানে ইম্পোর্ট ডিউটিস যেটাকে আমরা বলে থাকি। তো ব্রিটিশরা কি করতো, আমাদের এখান থেকে যে জিনিসগুলো ব্রিটেনে নিয়ে যেত তার ওপরে, বা স্পেশালি হচ্ছে ইন্ডিয়ান মার্চেন্টসরা এখান থেকে যে জিনিসগুলো ব্রিটেনে নিয়ে যেত তাদের ওপরে একটা খুব বড় ইম্পোর্ট ডিউটি প্লেস করতো ব্রিটেনে। কিন্তু ব্রিটেন থেকে আমাদের এখানে যে জিনিসগুলো আসতো তার উপর কোনো ট্যাক্সই পে করা হতো না। এই কারণের জন্য আস্তে আস্তে দেখা গেল আমাদের এখানকার যে মার্চেন্ট ট্রেডার্স যারা আসছে তারা কখনোই কম্পিটিশন করতেই পারতো না। তখন ওখানে নিয়ে যাওয়ার জন্য আমাদেরকে একটা হাই ট্যাক্স পে করতে হচ্ছে, যেখানে ব্রিটিশরা এখানে খুব ইজিলি তাদের জিনিসপত্রগুলোকে নিয়ে আসছে। এবং এইটা করতে করতে আস্তে আস্তে কি হলো না, আমাদের যে হ্যান্ডিক্রাফট ইন্ডাস্ট্রি, যেটাকে আমরা কটেজ ইন্ডাস্ট্রি বলে থাকি, এই কটেজ ইন্ডাস্ট্রিটাই আস্তে আস্তে ডেস্ট্রয় হতে থাকলো। তার কারণ ব্রিটিশরা খুব ইজিলি তাদের ম্যানুফ্যাকচার্ড গুডস আমাদের ইন্ডিয়াতে নিয়ে আসতে পারতো। আমরা স্পেশালি ইন্ডিয়ান মার্কেট তাদের জন্য একটা বিশাল বড় মার্কেট ছিল তাদের ফিনিশড গুডসগুলোকে বিক্রি করার জন্য, স্পেশালি 18th সেঞ্চুরিতে। তার কারণ 1760s অনওয়ার্ডস আমরা কি দেখি, ইন্ডাস্ট্রিয়ালাইজেশন হয়ে গেছে। ইন্ডাস্ট্রিয়ালাইজেশন মানে কি, যখন হচ্ছে বড় বড় ইন্ডাস্ট্রিজ আমাদের ব্রিটেনে এসে গেছে, স্পেশালি ধরো লন্ডনের মতন জায়গাতে। তো এই জন্যে ফিনিশ গুডস খুব ইজিলি আমাদের ইন্ডিয়াতে আনা যেত এবং ইম্পোর্ট ডিউটিস যেহেতু ছিল না, তাই জন্য আস্তে আস্তে ইন্ডিয়া একটা খুব বড় মার্কেট হতে আরম্ভ করলো। আর তাদের ওই মেশিন মেড গুডসগুলোর সাথে আমাদের হাতে তৈরি করা জিনিসগুলো কখনোই কম্পিট করতে পারতো না। সেই কারণের জন্য কি হলো, আমাদের যে হ্যান্ডিক্রাফটের যে ইন্ডাস্ট্রি ছিল সেটা আস্তে আস্তে ডিক্লাইন করতে আরম্ভ করলো। আর আমরা কি হয়ে গেলাম, আমরা হচ্ছি একটা কলোনি হয়ে গেলাম, যেখানে এখন ব্রিটিশরা নিজেদের মেশিন মেড গুডসগুলোকে নিয়ে এসে বিক্রি করতে পারত। সো আমরা এক্সপোর্ট করতাম জিনিস কি না, এগ্রিকালচারাল গুডস, ধরো জুট, ইন্ডিগো, ওপিয়াম, আর আমরা নিয়ে আসতাম কি বা ইম্পোর্ট কি করতাম, ফিনিশড গুডস। আর সবসময় মাথায় রাখবে যে র মেটেরিয়ালসের থেকে ফিনিশড গুডসের দাম বেশি হয়, তার মানে কি হচ্ছে ব্রিটিশরা এখন বেশি সারপ্লাস বা প্রফিট বেশি পাচ্ছে। লাস্ট হচ্ছে হিউজ ড্রেন অফ ওয়েলথ। এই যে প্রফিট যেটা ওরা পাচ্ছে এখান থেকেই আস্তে আস্তে কি নাই, ড্রেন অফ ওয়েলথ হচ্ছে। মানে কি, বিভিন্ন রকমভাবে এখন ইন্ডিয়া থেকে টাকা কোথায় যেত, খালি ইংল্যান্ডে যেত, ব্রিটেনে যেত। এবং সেটা বিভিন্ন রকমভাবে হতে পারে, সেটা এই ল্যান্ড রেভিনিউ হতে পারে। নাম্বার 2 হচ্ছে ইম্পোর্ট এক্সপোর্টের যে মানে ট্রেডের যে প্রফিট সারপ্লাস সেটা হতে পারে। এছাড়াও ধরো আমাদের এখানে এত বড় একটা রাজত্ব যখন আমাকে চালাতে হবে, আমার এখানে অফিসার্স দরকার, সোলজার্স দরকার, বিভিন্ন রকমের বিভিন্ন র্যাঙ্কের অফিসার্স দরকার, তাদের একটা করে স্যালারি আছে। সেই স্যালারিগুলো কোথায় যাচ্ছে, তাদের নিজের দেশে, যেটা হচ্ছে আবার ইংল্যান্ড। বা যদি রিটায়ারমেন্ট হয়ে যায় তারপরেও তারা একটা বিশাল বড় টাকা তারা বাড়িয়েই নিয়ে যায়। তো এইভাবে কি না, বিভিন্নভাবে ইন্ডিয়া থেকে খালি আমাদের ব্রিটেনে খালি টাকা চলেই যেত, ওয়েলথ খালি চলেই যেত, আসতো না কিছু। এবং এই থিওরি অফ ড্রেন অফ ওয়েলথ পরবর্তীকালে দাদাভাই নওরোজি, যে হচ্ছে একটা খুব পপুলার কংগ্রেস লিডার, সে হচ্ছে খুব সুন্দর করে এক্সপ্লেন করেছিলেন ইন হিজ বুক ইন আনব্রিটিশ পভার্টি অ্যান্ড আনব্রিটিশ রুল ইন ইন্ডিয়া। তো এই বইটার মধ্যে তিনি খুব সুন্দর করে এই ড্রেন অফ ওয়েলথের থিওরিটাকে পরবর্তীকালে মানুষদেরকে বোঝানোর জন্য সেটা লিখেছিলেন। এবং সেখান থেকে মানুষেরা বুঝতে পারে যে ব্রিটিশরা এত বছর ধরে করছে কি, সেটা আমরা পরে ডিসকাস করব আবার। বাট অ্যাজ অফ ফর নাও আমাদের যে একটা রুরাল সেটেলমেন্ট যেটা ছিল বা রুরাল একটা যে সেটিং ছিল সেটা আস্তে আস্তে ডিক্লাইন করছে। আমাদের হ্যান্ডিক্রাফট ইন্ডাস্ট্রিগুলো সেগুলো ডিক্লাইন করছে। আর কি হচ্ছে না, বিভিন্ন রকমভাবে ড্রেন অফ ওয়েলথ হচ্ছে। সো ইকোনমিক্যালিও কিন্তু মানুষেরা কিন্তু একদমই মানে খুশি ছিল না উইথ দ্য পলিসিস অফ দ্য ব্রিটিশ। নেক্সট যদি আমরা দেখি দ্য সোশিও রিলিজিয়াস কজেস, সোশ্যাল এবং রিলিজিয়ান এই দুটোকে মিলিয়ে হচ্ছে এই কজেসগুলো। নাম্বার 1 যদি দেখো, অ্যারাইভাল অফ দ্য খ্রিশ্চান মিশনারিজ। ব্রিটিশরা যখন আসলো তাদের সাথে কারা এলো না, খ্রিশ্চান মিশনারিজ। এই মিশনারিজদের কাজ কি, মিশনারিজরা হলো মাংস, খ্রিশ্চান মাংস, যারা কি করে না বিভিন্ন জায়গায় ট্রাভেল করে এবং এদের প্রধান কাজই হচ্ছে খ্রিশ্চানিটিটাকে স্প্রেড করতে।
সো যখন মিশনারিজরা আসতে আরম্ভ করলো, যদিও বা তাদের মেন উদ্দেশ্য আমাদের ইন্ডিয়াতে কী ছিল, ইংলিশ এডুকেশন আনা, কিন্তু আমাদের এখানকার কমন মানুষেরা ভাবতে আরম্ভ করলো যে নিশ্চয়ই এরা আমাদের এখানে কেন এসছে, মানুষদেরকে খ্রিশ্চানিটিতে কনভার্ট করবে বলে। এবং সেইটার সাথে যে পরের যে পয়েন্টটা আছে সেটা হচ্ছে সোশিও রিলিজিয়াস রিফর্ম, এই দুটো যেন একদম পুরো 2+2 হয়ে যাবে। তার কারণ হচ্ছে একদিকে যখন খ্রিস্টান মিশনারিজরা আসছে, এই একই সময় 18th সেঞ্চুরি অনওয়ার্ডস আমরা দেখি বেশ কিছু সোশ্যাল রিফর্মার, ইন্ডিয়ান সোশ্যাল রিফর্মার, তারা আমাদের সোসাইটিটাকে আরও বেটার করার চেষ্টা করে। ধরো কথায় বলছি রাজা রামমোহন রয়, বিদ্যাসাগর, এনারা। তো এরা যখন একদিকে কাজ করছে যাতে আমাদের সোসাইটি যাতে আরও বেটার হয়, তখন ব্রিটিশরা দেখলো যে যদি এরা এত এফর্ট দেয় তাহলে আমরা কেন তাদেরকে হেল্প করি না। সো 1800 চলে যাওয়ার পরে, বা বলতে পারি মানে 18th সেঞ্চুরি চলে যাওয়ার পরে যখন 19th সেঞ্চুরি আসে, আমরা আস্তে আস্তে দেখি যে ব্রিটিশরাও কোথাও না কোথাও আমাদের এই সোশ্যাল যে ইভল সুপারস্টিশনস এইগুলোতে বেশ ইন্টারেস্ট নিতে আরম্ভ করলো। এবং তারা কি করতে আরম্ভ করলো, এই যে সোশ্যাল রিফর্মার্সরা ছিল তাদেরকে সাহায্য করতে আরম্ভ করলো, যে কারণের জন্য সতী অ্যাবলিশ হচ্ছে, উইডো রিম্যারেজ স্টার্ট হচ্ছে, এবং আরেকটা হচ্ছে তারা একটা ল পাস করেছিল যেখানে একটা হিন্দু যদি সে পরবর্তীকালে খ্রিশ্চানিটিতে বা অন্য কোনো রিলিজিয়নে কনভার্টও হয়, তাও সে তার বাবার প্রপার্টি পেতে পারে। তো এই সব সোশিও রিলিজিয়াস যে রিফর্মসগুলো বা চেঞ্জেসগুলো করছিল ব্রিটিশরা, এতে কি হলো, মানুষের মনে একটা সন্দেহ হলো যে এরা নিশ্চয়ই আমাদেরকে তাদের মতন তৈরি করতে চায়। ওয়েস্টার্ন সোসাইটিতে সেখানে কোনো ডিসিপ্লিন নেই, কিচ্ছু নেই, আমাদের এখানকার এই যে এত দিনের যে একটা ট্র্যাডিশন রয়েছে সেগুলোকে ব্রেক করতে চায়, এবং খ্রিশ্চানিটি যাতে আসতে পারে সেটা তারা চেষ্টা করছে। তো এই কারণের জন্য কমন মানুষের মধ্যেও কিন্তু ডিসকাশন, ডিবেট এগুলো হতে থাকতো যে কেন ব্রিটিশরা এরকম করছে, কেন এই নতুন নতুন রিফর্মসগুলো হচ্ছে, এবং তারাও কিন্তু খুব একটা খুশি ছিল না। এবং সেই সময় আমরা দেখি যে ডালহাউজির আন্ডারে দুটো খুব ইম্পর্টেন্ট জিনিস, একটা হচ্ছে আমাদের রেলওয়েজ আর একটা হচ্ছে টেলিগ্রাফ, এই দুটোই হচ্ছে ইন্ট্রোডিউস করা হয়, ডালহাউজি ইন্ট্রোডিউস করে 1800s-এ। তো এই যে রেলওয়েজ আর টেলিগ্রাফ যখন ইন্ট্রোডিউস হলো, দেখো রেলওয়েজ ইন্ট্রোডিউস হয়েছিল যাতে আরও খুব ইজিলি ট্রান্সপোর্ট করা যেতে পারে র মেটেরিয়ালস টু দ্য পোর্টস, এবং টেলিগ্রাফ যাতে হচ্ছে খুব তাড়াতাড়ি মেসেজেস পাঠানো যেতে পারে, বিকজ তখন মানে একটা হেডকোয়ার্টার ক্যালকাটাতে, একটা বম্বেতে, একটা ম্যাড্রাসে, তো গভর্নররা যখন কথা বলবে তাদেরকে ফাস্ট মেসেজিং দরকার। এখনকার মতন মোবাইল নেই যে হোয়াটসঅ্যাপে হাই হ্যালো করে দিলাম আর সেটা চলে গেল। তো সেই কারণের জন্য টেলিগ্রাফ ওয়াজ ইন্ট্রোডিউসড। বাট মানুষের মনে এই রেলওয়েজ আর টেলিগ্রাফকে নিয়ে বিভিন্ন রকমের ধারণা আসতে আরম্ভ করলো, সো কল্ড রিউমার্স স্প্রেড করতে আরম্ভ করলো। সে ফর এক্সাম্পল অনেক হিস্ট্রি বইতে পাবে যে টেলিগ্রাফের যেটা ব্যাপার, টেলিগ্রাফের তারগুলো দেখবে বেশ অনেক লম্বা লম্বা এরকম ঝোলানো থাকে। তো বলা হতো যে টেলিগ্রাফের এই তারগুলো কেন ওরকম করা হয়েছে, যাতে যদি কেউ ব্রিটিশের এগেনস্টে যায় তাদেরকে ফাঁসি দেওয়ার জন্য এই তারগুলো তৈরি করা হয়েছে। বা ধরো এই রেলওয়েজ কেন তৈরি করা হয়েছে, যাতে আমাদের জাত চলে যেতে পারে। কিভাবে জাত চলে যাবে, রেলওয়েজ যখন তৈরি হলো তখন কিছু কম্পার্টমেন্টস থাকতো যেখানে খালি ইউরোপিয়ানসরা বা হোয়াইটসরা থাকবে, আর কিছু কম্পার্টমেন্টস হতো যেখানে ইন্ডিয়ানসরা থাকবে। তো আগে আমাদের এখানে যদি আমরা এনশিয়েন্ট টাইমে যদি ফিরে যাই, আমাদের সেই বর্ণা সিস্টেম আছে যেখানে 4টে বর্ণ, এবং 4টে বর্ণর লোকেরা একে অপরের সাথে মিশতে পারে না। প্রথম দুটো তাও মিশে যেতে পারে, কিন্তু শূদ্রাসদের সাথে ব্রাহ্মণরা তো কখনোই মিশবে না। তো এই কারণের জন্য যখন এই রেলওয়েজ তৈরি হলো, তাদের সবাইকে একসাথে যেতে হতো। তো তাদের মনে হতো যে ব্রিটিশরা রেলওয়েজগুলো ইচ্ছা করে করেছে যাতে আমাদের জাত চলে যায়, আমাদের যাতে ধর্ম চলে যায়, এবং এতে কি হবে আবার সেই খ্রিশ্চানিটি ওরা এখানে প্রচার করতে পারবে, আমাদের হিন্দু ধর্মকে সরিয়ে খ্রিশ্চানিটি নিয়ে আসতে পারবে। তো এই রিলিজিয়াস রিউমার বা রিলিজিয়াস এই ধারণাগুলো হতে হতে না মানুষের মনে কোথাও না কোথাও, সে তুমি যতই ভালো করো না কেন, মানুষের মনে কোথাও না কোথাও ব্রিটিশের জন্য ওই একটা অ্যাঙ্গার, একটা ডিসস্যাটিসফ্যাকশন এমনিই ছিল।
নেক্সট হচ্ছে রেশিয়াল ডিসক্রিমিনেশন। সবসময় আমরা দেখতাম যে যখন ইউরোপিয়ানসরা আমাদের ইন্ডিয়াতে আসে, যেহেতু তারা হচ্ছে সাদা চামড়ার লোক, তারা সবসময় ভাবতো তারা সুপিরিয়র। তখন ইন্ডাস্ট্রিয়ালাইজেশন তাদের ওখানে হয়, মডার্নাইজেশন তাদের ওখানে হয়, তো সেই কারণের জন্য তাদের সবসময় মনে হতো যে তারা সবসময় আগে, দে আর দ্য মানে দ্য মোস্ট সিভিলাইজড পিপল, আর আমরা হচ্ছি সবাই মানে এমন জায়গা যেখানে কোনো সিভিলাইজেশন নেই। এবং কোথাও না কোথাও আগে ইংলিশদের মনে, বা ইংলিশ বলবো না, ইউরোপিয়ানসদের মনে এটাও ছিল যে ইন্ডিয়া ইজ এ ল্যান্ড অফ স্নেক চার্মার্স। তো সেরকম যদি একটা ধারণা হয়, তো তারা সবসময় ভাবতো যে আমরা নিচু আর তারা ওপর, এবং সেই কারণের জন্য একটা রেশিয়াল ডিসক্রিমিনেশন তারা সবসময় করতো। সে থিয়েটার হোক, রেলওয়েজ হোক, যে কোনো জায়গা, সব জায়গাগুলো আলাদা থাকতো। একটা হচ্ছে ইউরোপিয়ানসদের জন্য যেখানে কোনো ইন্ডিয়ানস ঢুকতে পারতো না, আর একটা খালি ইন্ডিয়ানসদের জন্য। আর লাস্ট হচ্ছে ইংলিশ এডুকেশনের যে ফিয়ার। যখন ইংলিশ এডুকেশন মিশনারিজরা নিয়ে আসলো, তখন মানুষের মনে এইটাই আসতে আরম্ভ করলো যে ইংলিশ এডুকেশনের সাথে সাথে কি আসবে, ইংলিশ বা ব্রিটিশের যে কালচার, এবং ব্রিটিশের কালচার যদি আমরা গ্রহণ করি, তাহলে আমাদের কালচার, আমাদের ট্রেডিশনগুলো কোথায় যাবে? তো মানুষের মনে, স্পেশালি তখনকার ব্রাহ্মণ, মলভিজ, যারা হচ্ছে পড়াশুনো শেখাতো আমাদের, ট্রেডিশনাল এডুকেশন সিস্টেম যদি আমরা দেখি, সেখানে হচ্ছে মলভিজ বা যে ব্রাহ্মণরা যারা ছিল, পুরোহিতরা ছিল, তারাই আমাদেরকে পড়াশুনো শেখাতো। তো এরা মনে করতে আরম্ভ করলো যে আমাদের এই এত বছরে যে ট্র্যাডিশন রয়েছে, এটাকে ব্রেক করার জন্যই এই মাস ইংলিশ এডুকেশন করানো হচ্ছে। এবং এই সব কারণের জন্য কমন মানুষের মধ্যে একটা শোরগোল পড়ে গেছিলো যে ব্রিটিশরা আমাদের এখানে সোশ্যাল চেঞ্জেস করতে চাইছে, সেটার দ্বারা তারা তাদের মতন আমাদেরকে করতে চাইছে, অ্যান্ড অ্যাজ এ রেজাল্ট তাদের এই চেঞ্জগুলোকে খুব একটা ভালো লাগতো না। পরবর্তীকালে এইটাই দাঁড়িয়ে পড়লো আর একটা রিজন হয়ে ফর দ্য রিভোল্ট অফ 1857। নেক্সট সেট অফ কজেস হচ্ছে মিলিটারি কজেস। এবারে এই মিলিটারি কজেসগুলো কিন্তু বেশ অনেকটা ডিরেক্টলি রিলেটেড টু দ্য রিভোল্ট অফ 1857। তখন 1857-এর রিভোল্ট কারা করেছিল? সিপয়েস, এবং এর আরেকটা নাম তোমরা সিপয় মিউটিনিও বলতে পারো। তো ডেফিনেটলি কিছু মিলিটারি কজেস ছিল, সেই কারণের জন্য এই সিপয়েসরা হচ্ছে রিভোল্ট করছে। তো এর মধ্যে কি কি পড়ে? নাম্বার 1 হচ্ছে আমাদের রিজেন্টমেন্ট অফ ইন্ডিয়ান সিপয়েস। হোয়াট ইজ রিজেন্টমেন্ট? রিজেন্টমেন্ট মানে হচ্ছে যে জিনিসগুলো সিপয়েসদের পছন্দ হতো না, এর মধ্যে 3টে জিনিস পড়ে। নাম্বার 1 হচ্ছে লো স্যালারি। দেখো, এই ট্রুপসগুলোতে, স্পেশালি ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির আন্ডারে ইন্ডিয়াতে যে ট্রুপস থাকতো, আর্মি থাকতো, সেখানে 2 রকমের সোলজার্স বলতে পারো। নাম্বার 1 হচ্ছে ইন্ডিয়ান সিপয়েস, এরা হচ্ছে ইন্ডিয়ানস যারা হচ্ছে আর্মিতে জয়েন করেছে। অ্যান্ড নাম্বার 2 হচ্ছে ব্রিটিশ সোলজার্স, যারা হচ্ছে ব্রিটেন বা ইংল্যান্ড বা ইউরোপ থেকে এসেছে। সো এদের মধ্যে যে ইন্ডিয়ান সিপয়েস যারা ছিল, তাদেরকে দেখা যেত যে একই পোস্ট থাকা সত্ত্বেও এই ইন্ডিয়ান সিপয়েসদেরকে অনেক সময় হচ্ছে লো স্যালারি দেওয়া হতো দ্যান দ্য ব্রিটিশ কাউন্টার পার্টস। এবং তাদের এই জিনিসটাই মনে হবে যে যদি আমি একই কাজ করি লাইক দ্য ব্রিটিশ, তাহলে আমার স্যালারি কম কেন হবে? সো সেই কারণের জন্য দে ওয়্যার নট হ্যাপি। নাম্বার 2 হচ্ছে প্রমোশন। ইন্ডিয়ান সিপয়েসদের একটা স্টেজের পরে প্রমোশন হতোই না। তোমরা কিছুটা এখনকার মডার্ন ডে বলিউড মুভিজেও এই জিনিসগুলো দেখো যে ইন্ডিয়ান সিপয়েসদেরকে প্রমোশন দেওয়া হতো না। বড় বড় যে পোস্টগুলো, ধরো আর্মস, অ্যামিউনিশনস, যেসব জায়গায় যেসব পোস্টে রাখা হয়, সেই সব পোস্টগুলো কিন্তু ম্যাক্সিমাম ব্রিটিশদেরকে দেওয়া হতো, এবং নিচু যে পোস্টগুলো হতো আর্মিতে, সেইগুলোকেই হচ্ছে ইন্ডিয়ানসদেরকে দেওয়া হতো। অ্যান্ড নাম্বার 3 হচ্ছে রেশিয়াল ডিসক্রিমিনেশন। একটা ইল ট্রিটমেন্ট কিন্তু একটা আন্ডারলাইংভাবে চলতো। ব্রিটিশ ট্রুপসে হোক, নর্মাল সোসাইটিতে হোক, এই রেশিয়াল ডিসক্রিমিনেশন সবসময় চলতো। এবং সেটা অনেক সময় হচ্ছে পোস্ট দেওয়া নিয়ে হোক, অনেক সময় হচ্ছে আমাদের অনেক রিলিজিয়াস কাস্টমস থাকে। ধরো কথায় বলছি, অনেক সময় ব্রাহ্মণরা তিলক পরে, অনেক সময় শিখসরা টার্বান পরে, বা ধরো মুসলিমরা হচ্ছে দাড়ি রাখে, তো এইগুলোকে রাখতে দিতে পারতো না। বা ব্রাহ্মণরা অনেক সময় দেখবে যে ওই পৈতে পড়ে, তো এইগুলোকে রাখতে দিতে মানে চাইতো না ব্রিটিশরা। তো কোথাও না কোথাও ইন্ডিয়ানসদের এটাই মনে হতো যে এটা এক রকমের ইল ট্রিটমেন্ট, যে আমাদেরকে আমাদের রিলিজিয়নটাকে ঠিক মতন করে ফলো করতে দিচ্ছে না।
তো এই সব রিজনের কারণে এরা একদমই খুশি ছিল না ফ্রম দ্য ব্রিটিশ ফর দ্য মানে উইথ দ্য ব্রিটিশ কাউন্টার পার্টস। নাম্বার 2 যেটা খুব ইম্পর্ট্যান্ট আমাদের জন্য সেটা হচ্ছে জেনারেল সার্ভিস এনলিস্টমেন্ট অ্যাক্ট। এইটা একটা অ্যাক্ট বা এটা একটা পলিসি যেটা 1856-এ আসে। এখানে কি বলে, ম্যাক্সিমাম মানে মেজরলি এটাকে আমরা বেঙ্গল রেজিমেন্টে দেখি, যেখানে বলে যে একটা সোলজার বা একটা সিপাহীকে যে কোনো জায়গায় যে জায়গাটায় ব্রিটিশ টেরিটরি আছে যেখানে ইচ্ছা তাকে সার্ভিস দিতে হতে পারে। তো সেটা অনেক সময় ইনসাইড দ্য কান্ট্রি, অনেক সময় আউটসাইড। তখন এতদিনে 19th সেঞ্চুরিতে বেশ অনেক জায়গায়, সে তুমি সাউথ ইস্ট এশিয়া বলো বা ইস্ট এশিয়া বলো, অনেক জায়গায় কিন্তু ব্রিটিশ কলোনিজ তৈরি হয়ে গেছে। তো সেই সব জায়গায় হচ্ছে আর্মিজ পাঠাতে হয়, সোলজার্স পাঠাতে হয়। তো বেঙ্গল থেকে অনেককে এরকম ওভারসিজ পাঠানো হতো। এবার ওভারসিজ যাওয়াতে একটা খুব প্রবলেম আছে, তার কারণ ওভারসিজ যাবো আমরা কি করে, জাহাজে করে। জাহাজে আবার কি হবে, সবাই একসাথে থাকবে। তো আবার সেই সেম কনসেপ্ট যে আমার জাত চলে যেতে পারে, আমার ধর্ম চলে যেতে পারে। অনেক সময় কি করা হতো না, এই মানুষরা যখন ওভারসিজ যখন ফেরত আসতো তাদেরকে অনেক সময় গ্রামে ঢুকতে দেওয়া হতো না। অনেক সময় এটা বলা হতো যে তোমাদের জাত চলে গেছে তাই জন্য তোমাদেরকে ঢুকতে দেওয়া হচ্ছে না। বাট অনেক সময় আসল রিজনটা হয় কি না, যখনই আমরা জাহাজে করে যাই, প্লেগ এমন একটা ডিজিজ যেটা ইজ ভেরি কমন, এবং অনেক সময় মানুষের সাথে এরকম প্লেগ জাতীয় অনেক ডিজিজেস আসতো। তো যাতে এটা একটা মহামারী যাতে না ছড়ায় সেই কারণের জন্য অনেক সময় তাদেরকে বাইরে রাখা হতো। বাট হোয়াট এভার দ্য কজ, ডেফিনেটলি এটা কিন্তু মানুষের ইমোশনসগুলোকে হ্যাম্পার করতো। সেই কারণের জন্য এই যে জেনারেল সার্ভিস এনলিস্টমেন্ট অ্যাক্ট হলো, দ্যাট ওয়াজ ক্রিটিসাইজ, প্রচণ্ডভাবে তাকে ক্রিটিসাইজ করা হয়েছিল। নেক্সট হচ্ছে ফল্টি ডিস্ট্রিবিউশন অফ ট্রুপস। এটা কি ছিল না, জায়গায় জায়গায় দেখা যেত যে দু রকমের সিপাইস বা দু রকমের আর্মি সোলজার্স রাখা হতো। এক জায়গায় কিছুটা হচ্ছে ব্রিটিশ, কিছুটা হচ্ছে ইন্ডিয়ান। কিন্তু এমন কিছু কি পয়েন্টস ছিল, কি সেন্টার্স ছিল, যেরকম ধর দিল্লি, এলাহাবাদ, এখানে ব্রিটিশ সোলজার্সই ছিল না, স্পেশালি 1856-এ নাগাদ। এই 1850s-এ অনেক জায়গায় কি না বাইরে ব্রিটিশরা যুদ্ধ করতো। তো সেই কারণের জন্য হচ্ছে ব্রিটিশ ট্রুপসদেরকে অন্য বাইরে বাইরে পাঠাতে হতো। তো তাই জন্যে ইন্ডিয়াতে তারা ট্রুপস অনেক কম পাঠাতো, যে কারণের জন্য এই 1850s-এ কিছু প্রাইম লোকেশনে খালি দেখা যেত যে ইন্ডিয়ান সিপাইসরাই মেজরিটি, তাদের রেশিওটাই বেশি, আর ব্রিটিশদের রেশিওটা অনেকটা কম। এবং যে কারণের জন্য তাদের মনে হয়েছিল এই 1857 ইজ দ্য পারফেক্ট টাইম টু স্টার্ট দ্য রিভোল্ট। অ্যান্ড দ্য লাস্ট ওয়ান ইজ লস অফ প্রেস্টিজ ইন আফগান ওয়ার্স। দেখো ব্রিটিশের একটা খুব ভালো রেপুটেশন ছিল ইন 1850s যে তারা হচ্ছে কখনোই হারে না। বিকজ এর আগে আমরা অনেক কটা ওয়ার দেখেছি ইন ইন্ডিয়া, অ্যাংলো মারাঠা, মাইসোর, কর্ণাটিক ওয়ার্স, যেখানে কিন্তু আলটিমেটলি সে ফরেন পাওয়ার্সরা থাকলেও তাদেরকে হারিয়ে ব্রিটিশরাই কিন্তু জয় হয়েছিল, ব্রিটিশেরই জয় হয়েছিল। তো এই কারণের জন্য যখন এরা আফগান ওয়ার, যেটা হচ্ছে 1830s থেকে স্টার্ট হয়, 1839-এ স্টার্ট হয়, তো এই 1830s-এ যখন এই আফগান ওয়ার স্টার্ট হয় তখন বেশ অনেকবার তারা আফগান ওয়ার্সগুলোতে হারছিল। এবং শুধু এটা না, তাদের যে ড্রব্যাকসগুলো ছিল সেইগুলো পুরো ওয়ার্ল্ডের কাছে আসছিল। তো তখন ইন্ডিয়ানসরা একটা জিনিস বুঝলো যে এই যে এতদিন একটা মিথ ছিল যে ব্রিটিশদেরকে আমরা হারাতে পারবো না, এটা কিন্তু সরাসরি ভুল। এবং যদি আমরা এই সময়টাকে ঠিক সময় যদি আমরা ঠিক মতন করে রিভোল্ট স্টার্ট করতে পারি বা তাদেরকে যদি আমরা অ্যাট্যাক করতে পারি, আমরা ডেফিনেটলি ব্রিটিশদেরকে হারাতে পারবো আর ব্রিটিশরা আমাদের দেশ ছেড়ে চলে যাবে। সো দে ওয়ার গেটিং রেডি টু গেট দ্য বেস্ট অপরচুনিটি, যাতে তারা হচ্ছে এই রিভোল্টটাকে স্টার্ট করতে পারে। সো ইন আ নাটশেল এইগুলো হচ্ছে আমাদের মিলিটারি কজেস। অ্যান্ড দেন দ্য লাস্ট কজ, সেটা হচ্ছে দ্য ইমিডিয়েট কজ। দেখো যখনই কোনো রেভলিউশন, রিভোল্ট এইগুলো যখন আমরা দেখি কি হয় না, দেয়ার আর সার্টেন কজেস যেগুলো হচ্ছে ওভার দ্য টাইম ওটা বিল্ড আপ হয়, আর তারপরে অ্যাজ আ ক্যাটালিস্ট একটা পার্টিকুলার ইভেন্ট হয় যে কারণের জন্য পুরো রিভোল্ট বা রিভলিউশনটা স্টার্ট হয়। সো আমাদের এই গল্পেতে ক্যাটালিস্টকে না হচ্ছে দ্য ইন্ট্রোডাকশন অফ দ্য এনফিল্ড রাইফেল। মোটামুটি ইন্ডিয়াতে আমরা খুব ভালো করে জানি যে আমাদের না বিলিফ সিস্টেম খুব বেশি স্ট্রং।
তো ছোটোখাটো জিনিসে আমরা খুব ইজিলি বিলিভ করতে আরম্ভ করি, এবং এই সময়টাতে 1857 আস্তে আস্তে দেখা যায় বেশ কিছু রিউমার্স ছড়াতে আরম্ভ করলো। তার মধ্যে একটা ছিল কি না, একটা বলতো যে ব্রিটিশরা পিগ বা কাউ এদের যে হাড় আছে, হাড়গুলোকে গুঁড়ো করে তার ওই ডাস্টটাকে আটার সাথে মেশাতো, যাতে কি না আমাদের যাতে ধর্ম চলে যায়। তার কারণ যদি আমরা আমাদের রিলিজিয়াস বিলিফগুলোকে দেখি, আমরা হিন্দুস আমরা হচ্ছে গরু খাই না, আমরা গরুকে যেহেতু খুব মানি, সেক্রেট মানি, সেই কারণের জন্য আমরা সেটাকে খাই না। আর দ্বিতীয়ত হচ্ছে মুসলিমরা, তারা হচ্ছে শুয়োর বা পিগ খায় না, তার কারণ তাদের মনে হয় যে সেটা ডার্টি, সেই কারণের জন্য খায় না। তো রিলিজিয়াস কারণের জন্য আমরা এই দুটো জিনিসকেই খাই না। তো এখানে যখন এই বোনের ডাস্টগুলোকে, হাড়ের যে গুঁড়োগুলোকে যখন আটার সাথে মেশানো হচ্ছিল, এটা একটা রিউমার, কিন্তু কেউ মানে সেরকমভাবে এভিডেন্স নেই যে হ্যাঁ হতো, বাট এটা রিউমার ছড়াতে আরম্ভ করলো যে আটার সাথে এরকম মেশানো হতো যাতে আমাদের ধর্ম চলে যায়। আর এই রিউমারের সবচেয়ে হাইয়েস্ট যদি আমি বলি অ্যাপেক্স রিউমার কোনটা ছিল না, ইন্ট্রোডাকশন অফ এনফিল্ড রাইফেল। দেখো এটা হচ্ছে এনফিল্ড রাইফেল বেসিক্যালি, যেটা হচ্ছে তখন ইন্ট্রোডিউস করা হয়েছিল ইন দ্য ব্রিটিশ রেজিমেন্ট। তো এখানে কি হয়, এই এনফিল্ড রাইফেলের মধ্যে একটা কার্ট্রিজ থাকে, এবং সেই কার্ট্রিজটার একটা আউটার কাভারিং থাকে, একটা কোটিং থাকে। সেই কোটিংটা এই রিউমারটা ছড়াতে আরম্ভ করলো যে সেই কোটিংটা হচ্ছে আইদার কাউ বা পিগ ফ্যাট দিয়ে তৈরি, চর্বি দিয়ে তৈরি। তো এবার যদি আমি কার্ট্রিজটাকে এই এনফিল্ড রাইফেলের মধ্যে যদি ঢোকাতে হয়, তাহলে আমি কি করব, আগে সেটাকে দাঁত দিয়ে ছিঁড়বো, তারপরে আমি রাইফেলের মধ্যে কার্ট্রিজটাকে ঢোকাতে পারবো। তো দাঁত দিয়ে ছেঁড়া মানে কি, ইন আ ওয়ে ইটিং। তো সেই জন্যে আবার হিন্দুস মুসলিমস এরা বলতে আরম্ভ করলো যে এটা আমাদের রিলিজিয়াস সেন্টিমেন্টসে আঘাত দেওয়ার জন্য। অ্যান্ড অ্যাজ আ রেজাল্ট ফাইনালি এই এনফিল্ড রাইফেলের ইন্ট্রোডাকশনের সাথে সাথে আমরা দেখি যে দ্য রিভোল্ট স্টার্টেড অ্যামাংস দ্য সিপয়। এই কারণের জন্য কিন্তু এটা সিপয় আপরাইজিংও বলে, সিপয় মিউটিনিও বলে, বিকজ এটা সিপয়সদের দ্বারা স্টার্ট হয়েছিল এবং পরবর্তীকালে অন্যান্য সোশ্যাল গ্রুপরা এর সাথে জয়েন করেছিল। সো তাহলে আমাদের আউটব্রেক কি বলে না, আউটব্রেক হচ্ছে ইট ওয়াজ ফার্স্ট স্টার্টেড বাই মঙ্গল পান্ডে। এই নামটা আমরা আবার খুব শুনেছি, ভেরি পপুলার। মঙ্গল পান্ডে যে হচ্ছে আমাদের ব্যারাকপুরে, বেঙ্গলের ব্যারাকপুরের রেজিমেন্টের একজন সোলজার ছিল। সে অন 29th of March 1857 এই দিনে সে বলল যে উই আর রিফিউজিং, আমরা এই গ্রিসড কার্ট্রিজটাকে ধরবো না বা ইউজ করব না। এবং শুধু তিনি রিফিউজ করলেন না, তিনি তার রেজিমেন্টের একজন অফিসারকে মেরেও ফেললেন। অ্যাজ আ রেজাল্ট তাকে গিল্টি প্রমাণ করা হলো যে যেহেতু তিনি একজন ব্রিটিশ সোলজারের জীবন নিয়েছে। অ্যান্ড দাস হি ওয়াজ হ্যাংড অন 8th of April 1857। এইখান থেকে তোমাদের কোয়েশ্চেন আসে যে মঙ্গল পান্ডে কবে ব্রিটিশ রেজিমেন্ট বা ব্রিটিশ অফিসারকে অ্যাট্যাক করেছিল, নাম্বার 1, নাম্বার 2 when was he hanged। তো এই দুটো ডেট একটুখানি ভালো করে মাথায় রাখবে। নাম্বার 1 হচ্ছে তিনি অ্যাট্যাক করেছিলেন, তিনি রিফিউজ করেছিলেন রাইফেল না ইউজ করার অন 29th of March। আর তাকে ফাঁসি দেওয়া হয়েছিল কবে, 8th of April 1857। এর সাথে সাথে মঙ্গল পান্ডে যখন এই রিভোল্টটাকে স্টার্ট করলো বা এই প্রোটেস্টটাকে করলো, এরপরে দেখা যায় অন 24th of April 90 আদার সিপয়েস মিরটে, তারা হচ্ছে এই 3rd নেটিভ ক্যাভেলরিতে তারাও রিফিউজ করলো যে না আমরাও এই কার্ট্রিজটাকে ব্যবহার করব না। এবং এই কারণের জন্য 9th of May এই 90 জনের মধ্যে 85 of them তাদেরকে কোর্ট মার্শাল হলো এবং তাদেরকে হচ্ছে লম্বা জেলের মধ্যে রাখার করা হলো, ডিসিশন নেওয়া হলো। যে কারণের জন্য হচ্ছে মিরটের সিপয়েসরা তারা খুব রেগে গেছিল। আর এই কারণের জন্য 10th of May আবার খুব ইম্পর্ট্যান্ট একটা দিন, তখন 10th of May মার্কস দ্য স্টার্ট অফ দ্য রিভোল্ট। তোমাদের কোয়েশ্চেন আসে যে রিভোল্ট কবে কোথায় থেকে স্টার্ট হয়েছিল। তো রিভোল্ট কবে স্টার্ট হলো, 10th of May। কোথা থেকে স্টার্ট হলো, ফ্রম মিরট। তারা এই রিভোল্টটাকে স্টার্ট করলো এবং তারপরে আমরা দেখব যে মিরট থেকে পরের দিন দ্যাট ইজ 11th of May তারা হচ্ছে দিল্লিতে যাবে, বাহাদুর শাহ জাফরের সাথে তারা মিট করবে এবং তাকে হচ্ছে রিভোল্ট
রিভোল্টের হচ্ছে লিডার হিসাবে ঘোষণা করা হবে। সো দিস ইজ হাউ দ্য এন্টায়ার রিভোল্ট স্টার্টেড। এবারে তোমাদের সেরকমভাবে ইভেন্ট থেকে কিছু কোয়েশ্চেন আসে না যে কোথায় কি হয়েছিল, অত ডিটেলসে এটা পড়ার কোনো দরকার নেই। যেটা তোমাদেরকে পড়তে হবে আফটার দিস সেটা হচ্ছে কোন জায়গা থেকে কোন লিডারশিপ দিয়েছিল, যেটা আমি আমার নেক্সট ভিডিওতে ভালো করে ডিসকাস করে দেবো যে কোন লিডার কোন জায়গা থেকে লিডারশিপ দিয়েছিল এবং সেই জায়গাটাকে আবার কবে সাপ্রেস করা হয়েছিল, এই পুরো ব্যাপারটা আমি আমার নেক্সট ভিডিওতে বলবো। তাহলে এই পুরো ব্যাপারটা হয়ে যাওয়ার পরে আমাদের রিভোল্টটা কোথায় শেষ হচ্ছে এটাও মাঝে মাঝে কোয়েশ্চেন আসে। দ্য রিভোল্ট এন্ডেড অ্যাট গোয়ালিয়র, গোয়ালিয়রে এন্ড হলো এবং প্রায় 1 বছরের থেকেও ওপরে সময় লেগে গেছিলো ফর দ্য ব্রিটিশার্স টু সাপ্রেস দ্য এন্টায়ার রিভোল্ট। তাহলে স্টার্ট হচ্ছে অ্যাট মিরট, শেষ হচ্ছে কোথায়? গোয়ালিয়রে। স্টার্ট কবে হচ্ছে? 10th of May 1857। ঠিক আছে, তো এইগুলো হচ্ছে কিছু কি ফিচার্স। অ্যান্ড লাস্টলি যেটা আজকেকার ভিডিও আমরা করব সেটা হচ্ছে সাম ইম্পর্টেন্ট প্লেসেস বা সেন্টার্স অফ দ্য রিভোল্ট। তো অলরেডি আমরা পড়েছি যে মিরট থেকে স্টার্ট হয়েছিল, তো মিরট ডেফিনেটলি একটা ইম্পর্টেন্ট জায়গা। নেক্সট মিরট থেকে হচ্ছে দিল্লি, এছাড়াও হচ্ছে লখনউ, কানপুর, ঝাঁসি, এলাহাবাদ, ইনফ্যাক্ট সাতারা, বরেলি এবং ফাইনালি গোয়ালিয়র, এইগুলো ছিল কিছু ভেরি ভেরি ইম্পর্টেন্ট সেন্টার্স। এবং যদি আমরা ভালো করে এই সেন্টার্সগুলোকে দেখি, দেখো দে আর মেজরলি ইন দ্য নর্দার্ন পার্ট অফ ইন্ডিয়া। সো বলতে পারি যে এই রিভোল্ট অফ 1857 এটার কিন্তু কনসেন্ট্রেশনটাই ছিল ইন দ্য নর্দার্ন পার্ট অফ ইন্ডিয়া। সাউথে কিন্তু সাতারা ছাড়া সেরকম কিন্তু আর কোনো জায়গাই নেই যেখানে হচ্ছে আমরা এই রিভোল্টটাকে দেখি। সো নর্দার্ন ইন্ডিয়াতে প্লেসেস লাইক মিরট, দিল্লি, গোয়ালিয়র, লখনউ, কানপুর, ঝাঁসি, এলাহাবাদ এক্সেট্রা, এই সব জায়গাগুলোতে আমরা রিভোল্টের দেখা পাই। সো দিস আর দ্য ইম্পর্টেন্ট সেন্টার্স অফ দ্য রিভোল্ট। তো এত অবধি আমি আজ আমার ভিডিওতে রাখলাম। নেক্সট ডে যেটা আমরা করব সেটা হচ্ছে এক একটা জায়গার কে লিডার ছিল সেটা জানবো এবং সেই জায়গাটাকে কিভাবে আবার ব্রিটিশরা রিক্যাপচার করেছিল সেটাও আমরা দেখব। অ্যান্ড ফাইনালি যেহেতু আমরা একটা রিভোল্টের মতন এত বড় একটা ইনসিডেন্ট দেখছি ইন ইন্ডিয়া, তার ডেফিনেটলি কিছু ইম্প্যাক্টস থাকবে। তো আমার নেক্সট ভিডিওতে আমি ইম্প্যাক্টসগুলোর ব্যাপারেও বলবো এবং রিভোল্টের পরে কি কি জিনিস চেঞ্জ হচ্ছে ইন্ডিয়াতে সেইগুলোকেও আমরা ডিসকাস করব। সো ফর দ্য টাইম বিং এত অবধি রইল আমার এই ভিডিওটা। যদি ভালো লেগে থাকে, আবার তোমরা জানো এখন কি করতে হয়, প্লিজ লাইক করো, সাবস্ক্রাইব করো আমাদের চ্যানেলে। অন্য সাবজেক্টের ভিডিও দেখতে হলে প্লিজ আমাদের প্লেলিস্টে যেও। অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ ফর টুডে।